তো আমরা আজকে শুরুতে একটা কাজ করতে পারি যে কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলতে পারি যে আসলে বিসিএস এর কি হবে এরপর দেন আপনারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তো এটা নিয়ে একটু আলাপ আলোচনা করা যেতে পারে। তো আমরা কোশ্চেন নিয়ে নিয়ে শুরু করি। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা আচ্ছা, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি গত এক মাস তো আসলে পড়াশোনা ভাবে ঠিক মতো কন্টিনিউ করতে পারিনি। রাইট। স্বাভাবিক, এটা সবারই একই অবস্থা। তবে বর্তমান পরিস্থিতিতে মানে আমি আরো বেশি কনফিউশনে পড়ে গেছি। সেটা হচ্ছে কি, মানে যদি এটা হয়তো বা মানে আহ, প্রশ্নটা আসলে মানে অন্যরকম মনে হতে পারে। ওকে। সেটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমার বাসা যেহেতু গোপালগঞ্জ, তো ওই পার্সপেক্টিভ একটা প্রশ্নটা মানে যদি সুষ্ঠু নির্বাচনের পরে আর কি ক্ষমতায় অন্য কোনো দল আসে, সেক্ষেত্রে আসলে গোপালগঞ্জের মানুষের জন্য মানে সরকারি জবে কোনো ইফেক্ট পড়বে কিনা, আসলে মানে পড়াশোনায় আসলে কনসেন্ট্রেশন করতে পারতেছে না এই ধরনের না না, মানে এইটা এলোমেলো এটা চিন্তা এটা নিয়ে। আপনাকে আমি বলি, সেটা হচ্ছে কোনো একটা রিজিয়ন, কোনো একটা রিজিয়নে বাড়ি দেখে আপনার মতাদর্শ কোন রকম হবে, এই জিনিসটা আসলে বাংলাদেশ থেকে এই টাইপের মেন্টালিটি ভুলে যেতে হবে। আমি খুবই আশাবাদী যে আহ, অদূর ভবিষ্যতে আমরা যেমন রাষ্ট্র পেতে যাচ্ছি, সেইখানে আপনি যে বিষয়টা নিয়ে ভয় পাচ্ছেন এ জাতীয় কোনো ভয় থাকবে না। আই বিলিভ আর কি এইরকমই হবে। কিন্তু প্রতিহিংসার বশে অনেকে আপনার অনেক টাইপের কথাবার্তা বলতে পারে, তবে রাষ্ট্রীয় ডিসিশনে এই টাইপের কোনো ঘটনা ঘটবে না। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। বাংলাদেশে এখন সবাই এটা একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে ধরেন মানুষ বিভিন্নভাবে পলিটিক্যাল একটা চিন্তা ভাবনার গ্রোথ হয়েছে মানুষের মধ্যে। ধরেন যে ছেলেটা স্কুলে পড়ে সেও এখন রাষ্ট্রের পলিটিক্স নিয়ে কি টাইপের বা রাষ্ট্রের রিফরমেশন নিয়ে কি হতে পারে এই টাইপের একটা ধারণা সেও রাখার ট্রাই করতেছে। আর আপনারা সিভিল সার্ভিস প্রিপারেশন নিচ্ছেন, আপনারা তো অবশ্যই রাখতেছেন। তো রাষ্ট্রের একটা মাস পপুলেশন যখন দেশের ল অ্যান্ড অর্ডার নিয়ে, দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন হবে, তখন এই টাইপের প্রতিহিংসা আসলে কোনো কেউ দেখাতে পারবে না। কেননা ক্ষমতা অর্জন করার না, ক্ষমতাতে সাস্টেইন করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলই এই জিনিসগুলো জানে। তো সেক্ষেত্রে আমি মনে করব যে আপনার এই টাইপের যে হতাশা, এটা আপনাকে ধীরে ধীরে পিছিয়েই ফেলতে পারে। এটা আপনাকে কোনো ধরনের মানে সামনে ইয়ে দিবে না, মানে সামনে অ্যাডভান্টেজ দিবে বলে আমি আশা করি না। শোনেন, আপনাদের এই যে বাংলাদেশে এক সময় দীর্ঘদিন একনায়কতন্ত্র চালাইছে হচ্ছেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এর মানে কি এরশাদের পরে আর রংপুর থেকে কেউ ক্যাডার হয় নাই? ব্যাপারটা কখনোই এরকম না। ক্যাডার সার্ভিসের সাথে এই জিনিসগুলো মিলাতে যাওয়াটা আমার মনে হয় খুবই বোকামি হবে, এবং আপনারা এই টাইপের জিনিস করবেন না আমি আশা করি আর কি। কোনো ধরনের এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। রবিউল হোসেন, আপনি বলতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আপনি তো এতদিন 46 বিসিএস বেসড আমরা একটু পড়াশোনা করতেছিলাম ওকে। আর কি। ওকে। তো আপনি ওদেরকে একটু প্রায়োরিটি দিয়েছেন আর কি। ওকে। তো আমরা তো একদম যারা নতুন বলতে গেলে একদমই হুম। বিসিএস এর হুম। মানে অত বেশি ডিটেলসে জানি না হুম। কিভাবে পড়াশোনা করতে হবে, হুম। কিভাবে কি করতে হবে। হুম। তো ভাইয়া এখন তো 46 নিয়ে আসলে লিখিত হবে কি হবে না এরকম একটা ব্যাপার স্যাপার আছে। রাইট। তো রাইট। আমরা 47 এর যারা আছে আর কি, আমাদের জন্য আসলে কিভাবে আমরা আগাবো এই বিষয়ে আপনার একটু আরেকটু ডিটেলস পরামর্শ পেলে ভালো হতো আর কি। আমি আজকে আপনাদের সাথে বাংলাদেশ বিষয়বলী নিয়ে কথাবার্তা বলবো। আমার মনে হয় যে বাংলাদেশ বিষয়বলীটা আপনারা আম, আগে লেকচার শুনবেন। লেকচার শোনার পরে আপনারা রিটেনের একটা বই বাংলাদেশ বিষয়বলীর উপর, আমি নিজে হচ্ছে ইউনিকের বইটা পড়তাম এবং আমি অনেকটা ইউনিকের বইটাই কিনতে বলেছি। বাজারে আরও দু একটা বই আমি দেখেছি, কম্পারেটিভলি আমার কাছে মনে হয়েছে যে ইউনিকের বইটা পড়া যেতে পারে। তো ইউনিকের বইতে ধরেন আজকে আমরা কথা বলবো ফার্স্ট চ্যাপ্টার নিয়ে। বাংলাদেশ বিষয়বলিতে রিটেনে 16টা চ্যাপ্টার আছে। তো এই ফার্স্ট চ্যাপ্টারটা আপনি আমার লেকচার শুনবেন আজকে, এবং আপনি রিটেনের এই বইটা রিডিং পড়বেন কোনো কিছু মনে রাখার জন্য না। আপনারা যারা পরবর্তীতে বিসিএস দিবেন তাদের টার্গেট থাকবে হচ্ছে টোটাল জিনিসটা আসলে কি বলে, মানে ব্যাপারটা রিডিং পড়ে আপনি এতটুকুই ইমাজিন, মানে একটা ইনটিউশন জেনারেট করার ট্রাই করবেন যে এই অধ্যায়ে বাংলাদেশ বিষয়বলির সাবজেক্ট কন্টেন্ট কি, এবং সেটা আসলে কি কি ইনফরমেশন দেয়। এখানে কোনো কিছু মুখস্থ করা লাগবে না। দেন আমার দৃষ্টিতে আপনি ডাইজেস্টে যাবেন। ডাইজেস্টে গিয়ে আপনি এই টপিকগুলো যে জায়গাতে আছে, আজকে আমরা যেটা পড়াবো এটা পাওয়া যাবে হচ্ছে আপনার
বাংলাদেশ বিষয়গুলির রিটেনের প্রিলিমিনারির যে সিলেবাসটা, এইখানে বাংলাদেশের কৃষি বা বাংলাদেশের কৃষি সম্পদ এই টাইপের একটা চ্যাপ্টার আছে, সেইখানে গিয়ে আপনি কিছু কিছু এই টাইপের ইনফরমেশন পাবেন, এইগুলা পড়তে হবে। তবে এরপরের কাজ হচ্ছে পরীক্ষা দিতে হবে, তাহলেই আপনার প্রিপারেশন ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট ধরেন প্রিলিমিনারির একটা বাংলাদেশ বিষয়গুলির বই কিনে এনে এই অধ্যায়টা পড়েন, দেন ডাইজেস্ট পড়েন, পরীক্ষা দেন, এতে আসলে কোনো কিছু ঠিকঠাক হয় না। ধরেন আপনি আজকেই দেখবেন যে আমরা পড়াবো যে বাংলাদেশের ধরেন টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, এইটা আপনি পড়বেন যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়গুলো টারশিয়ারি যুগের পাহাড়, এইটাই হচ্ছে রিটেনের ইনফরমেশন, মানে প্রিলিমিনারির ইনফরমেশন। বাট রিটেনে গিয়ে আপনি যখন পড়বেন, তখন আপনি দেখবেন টারশিয়ারি পাহাড় অ্যাকচুয়ালি ম্যাপে কোথায় আছে, এবং এই পাহাড়গুলা কেন টারশিয়ারি যুগের পাহাড়, এটা কতটুকু এরিয়া করছে, এবং এইটার আমাদের জিওপলিটিক্যাল কোনো অ্যাডভান্টেজ দেয় কিনা, এই সমস্ত জিনিস যখন জেনে এসে আপনি প্রিলিমিনারির ইনফরমেশনটা পড়বেন, তখন আপনার কাছে প্রিলিমিনারির ইনফরমেশনটা খুবই ইজি মনে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, বিসিএস এ প্রিলিমিনারি পাস করাটা হচ্ছে আমার দৃষ্টিতে সবচেয়ে কঠিন কাজ। তবে এই কঠিন কাজটা যদি অ্যাচিভ করেন ভাই, প্রিলিমিনারি পাস করা যত কঠিন, রিটেনে ফেল করা তত কঠিন। রিটেনে মানুষ ফেল করে না, যারা ফেল করে কেন ফেল করে আমি জানি না, বাট আপনার এই যে ধারণাটা হবে, এই ধারণা বিল্ড আপ করার জন্য প্রিলিমিনারির কোশ্চেন যখন আপনি দেখবেন, আপনার কোশ্চেন দেখার অ্যাঙ্গেল, পারসেপশন চেঞ্জ হবে। সো আমার দৃষ্টিতে পরবর্তীতে যারা পড়ালেখা করবেন, তাদের পড়ালেখার ধারণাটা আমার দৃষ্টিতে এটাই হওয়া উচিত যে আপনি আগে রিটেনের ওই কন্টেন্টটা পড়ে নেবেন, দেন প্রিলিমিনারি আসবেন। এবং প্রিলিমিনারির জন্য আমি এত বই সাজেস্ট করবো না, প্রিলিমিনারির জন্য একটা ডাইজেস্ট আমার মনে হয় খুবই এনাফ। আমি একটাই ডাইজেস্ট পড়েছিলাম, সেই ডাইজেস্টকে আপনি আপগ্রেড করবেন, পরীক্ষার থ্রুতে আপনি আপগ্রেড করবেন। আপনি যখন একটা অ্যাপে পরীক্ষা দিতে যাবেন, অনেক অনেক কোশ্চেন চলে আসবে যে কোশ্চেনগুলো আপনি ডাইজেস্টে পান নাই, বাট কোশ্চেন দেখে আপনার মনে হয়েছে যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এইটা কিন্তু খুবই জরুরি, কোশ্চেন দেখে বুঝতে পারা উচিত যে এই কোশ্চেনটা কেমন ইম্পর্টেন্ট। কিন্তু এই জিনিসটা ধারণা তৈরি হওয়ার জন্য আপনার এই ব্যাকগ্রাউন্ডের পড়ালেখাগুলো করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এইভাবেই আগান। ডাইরেক্ট একটা MP3 কিনে এনে প্রিলিমিনারি পড়বেন, একটা MCQ এর বই এনে জব সলিউশন এসে প্রিলিমিনারি পড়বেন, আমি এটাতে আসলে বিশ্বাসী না। এতে করে আসলে আপনাকে মেন্টালি বড় করে না। আপনি মানে প্রিলি পাস করলেও আসলে খুব ভালো কিছু লং রানে কিছু করতে পারবেন না আমার মনে হয় আর কি, বা করতে গেলেও আপনার অনেক কষ্ট হয়ে যাবে। এটাই হওয়া উচিত আচ্ছা ভাইয়া, ডাইজেস্টের জন্য কি ভাই আপনার কোনো স্পেসিফিক আমি পাবলিকেশন আমি মানে আপনাদেরকে সাজেস্ট আগেই করবেন যে? বলেছি, আমি একটাই ডাইজেস্ট পড়েছিলাম, সেটা হচ্ছে প্রিসেপ্টরসের ডাইজেস্ট। অন্যান্য ডাইজেস্টের তুলনায় আমার কাছে মনে হয়েছে প্রিসেপ্টরসের ডাইজেস্টটা কম্পারেটিভলি ভালো। সো দ্যাটস ওয়াই আমি প্রিসেপ্টরস পড়েছিলাম, এবং আমি মোটামুটি প্রিসেপ্টরস পড়ে হ্যাপি ছিলাম। তবে কোনো ডাইজেস্টই আসলে খুব পারফেক্ট না, এবং এইটা পড়লে যে আপনার খুব উপকার হবে, মানে একবারে আপনি প্রিলি পাস করে যাবেন, ব্যাপারটা তা না। ডাইজেস্টের সাথের যে কাজগুলো আপনাকে করতে বললাম, এই কাজগুলো করে ডাইজেস্টের যে ল্যাকিংসটা আছে, এই ল্যাকিংসটাকে পূরণ করতে হবে। কোনো ডাইজেস্টই পারফেক্ট না। একটা ডাইজেস্ট পড়ে প্রিলিমিনারি হয়ে যাবে, এই ব্যাপারে কথাটা ভুল। বাট প্রিলিমিনারি ডাইজেস্টের সাথে সাথে আমি আপনার যে কাজগুলো করতে বললাম, এই কাজগুলো করলে আপনি আসলে প্রিলি টিকবেন, এবং আপনার পড়ালেখাটা গোছানো হবে। পরীক্ষার আগের 3-4 দিনের মধ্যে আপনি টোটাল ডাইজেস্টে একটা চমৎকার ওভারভিউ দিতে পারবেন। এই চমৎকার ওভারভিউ দেওয়ার কারণে পরীক্ষার হলে আপনার ব্রেন ভালো কাজ করবে। সেক্ষেত্রে আমি বলবো প্রিসেপ্টরসের ডাইজেস্টটা আপনারা কিনতে পারেন। যাদের কাছে পুরানটা আছে, নতুন একটা কিনে নিতে পারেন। যদি সামনে বিসিএস কবে সার্কুলার হয় এটা তো বলা যায় না, বাট এটা করে নিতে পারেন। আর একটা কমন কোশ্চেনের আপনাদের আনসার দিই আমি। এই কোশ্চেন যাদের আছে তারা এই হাত পরে হ্যান্ড ডাউন করে দিতে পারেন। সেটা হচ্ছে, আপনাদের মনে হতে পারে যে 46 বিসিএস হবে কি না একটা, বাট হলে কবে হবে। শোনেন, একটা বিসিএস বাতিল করে ফেলা এত সহজ কাজ না। আপনারা যতই মনে করেন যে এটা সহজ হবে, সহজ না। এই 46-এর প্রিলি যদি আবার নিতে হয়, তাহলে কিন্তু অনেক আছে যারা 46-এর প্রিলি দিয়েছিল, প্রিলিতে কৃতকার্য হয়েছিল, এটা তার লাইফের লাস্ট বিসিএস। তবে পরবর্তীতে আবার যদি এই প্রিলি অর্গানাইজ করা হয়, সে তার বয়সের কারণে এই প্রিলিটা কিন্তু নাও পেতে পারে। সো এই সমস্ত জিনিসও কিন্তু কনসিডারেশনে রাখতে হবে এই চেঞ্জ করার সময়। এবং কোশ্চেন আউট হয়েছে এই জাতীয় আমরা নিউজ দেখেছি, কিন্তু এটা নিউজ দেখা আর একটা জিনিস প্রমাণিত সত্য, দুইটা কিন্তু সেম না, ঠিক আছে? মিডিয়া নিয়ে আপনাদের একটা কথা বলি। মিডিয়া নিয়ে একটা প্রচলিত ডায়লগই আছে, ট্রাস্ট মি আই অ্যাম লাইং।
এটা একটা মিডিয়া নিয়ে চমৎকার ডায়লগ কাটে কোটেশন, আপনারা এটা ইউজও করতে পারেন যে ট্রাস্ট মি আই অ্যাম লাইং। নিউজ হচ্ছে সবচেয়ে বড় প্রোডাক্ট, সেই নিউজই একজন করবে যে নিউজ মানুষ খাবে। ঠিক আছে, আহমদ সোফা যখন মারা গিয়েছিল, আহমদ সোফার মৃত্যুর খবরও কিন্তু পত্রিকায় ওইভাবে ছাপা হয় নাই, কিন্তু ইভেন রবীন্দ্রনাথের মৃত্যুর খবরও কিন্তু অত বেশি করে ঢালাও করে পত্রিকায় পত্রিকায় ছাপা হয় নাই। কেননা ওই টাইমে যে জিনিস মানুষ খেত ওই জিনিসই আসলে নিউজে থাকতো। সো এটা একটু মাথায় রাখবেন যে একটা জিনিস নিয়ে নিউজ হওয়া মানেই ওইটা চিরন্তন সত্য তা না। তবে পিএসসির কিছু কর্মচারী এবং কিছু কর্মকর্তাও দেখলাম যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অবশ্যই লেজিটিমেট কারণ আছে দেখেই গ্রেপ্তার করা হয়েছে, এবং এটা কোর্ট ফয়সালা করবে, এবং এই ক্ষেত্রে কোর্টের উপরে আস্থা রাখতে হবে। তো সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হয়ে যাবে এই ব্যাপারে আমি এখনই 100% শিওর না, বাট পরীক্ষা হলে পরীক্ষা একটু পরে হবে। কেননা যে কোশ্চেন রেডি হয়ে গিয়েছিল, দেশের বর্তমান পরিস্থিতি আগের কোশ্চেন নিয়ে কখনোই পরীক্ষা নেওয়া পসিবল না। সেহেতু নতুন করে কোশ্চেন করতে হবে, নতুন করে টাইম নিতে হবে, নতুন করে রুটিন দিতে হবে। সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে মিনিমাম হলেও 1 মাস পরীক্ষা পিছাবে। বাট এই পরীক্ষা পিছানোর একটা অফিসিয়াল আপনারা পাবেন। পরীক্ষা আসলে 28 তারিখে হচ্ছে না, এটা হওয়া পসিবল না আমার দৃষ্টিতে, আর কি পসিবল না। বাট একটা পরীক্ষার ডেট দিলে যেন আপনি ওইখানে তখন প্রস্তুতিটা আপনার থাকে, এই টাইপের মেন্টালিটি রাখতে হবে। আর পড়ালেখা ছেড়ে দেওয়া যাবে না। পড়ালেখা যদি ছেড়ে দেন, বিসিএস এর পড়ালেখা হচ্ছে যখন আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে আবার শুরু করবেন, দেখেন মনে হবে যে কিছুই মনে নাই, আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো পড়ালেখা কখনো ছেড়ে দিতে হবে না, দেওয়া যাবে না আর কি। এই মুহূর্তে আপনারা যারা এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন যারা সক্রিয়ভাবে এই আন্দোলনে পার্টিসিপেট করছেন, তারা অবশ্যই পড়ালেখাটা ঠিক মতন করতে পারেন নাই। বাট এখনও কিন্তু আপনাদের সবার মানসিক অবস্থা কিন্তু এখনও ঠিক না। কেননা রাষ্ট্র ব্যবস্থা কোন দিকে যাবে, রাষ্ট্র কেমনভাবে রিফর্ম করবে, আমরা কিন্তু এই দিকে সবাই কনসার্ন যে প্রত্যেকটা দিনের আপডেটকে আপনি কিন্তু রাখতেছেন। তো এই যে একটা ফোকাস আপনার মানে চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু আপনি একদিকে দিয়ে দিচ্ছেন দেশের জন্য, এই জন্য কিন্তু আপনি একটু পড়ালেখা করতে পারতেছেন না। বাট পড়ালেখায় যখন আপনি আসলে ব্যাক আসতে পারবেন, তখন আপনি দেখবেন যে অনেক ইনফরমেশন ভুলে গেছেন, তখন আপনার মনে হবে যে আবার মনে হচ্ছে প্রথম থেকে শুরু করতেছি। সো বিসিএস এর প্রিপারেশন এইরকমই, কখনো ছেড়ে দেওয়া যাবে না। যারা 46 প্রিলি পাস করেছেন তাদের আমরা বলবো যে কোনো ধরনের গুজবে কান দিবেন না, ঠিক আছে? গুজব খুবই কঠিন খারাপ জিনিস, আর এখন বর্তমান চলতেছে প্রচুর গুজব। গুজব এইরকম গুজব, শোনেন, আপনারা বাংলাদেশের এই প্রেক্ষাপটে আপনারা মনে করেন যে শুধু গুজব, গুজব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে গুজব। জানেন, গুজব দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যন্ত চলতেছে গুজবে। কেমন গুজব লটে আপনাকে বলি, এই গুজব ছড়ানোকে বলা হচ্ছে সাইবার ওয়ার। এখন কিন্তু হাইব্রিড ওয়ারফেয়ার। আপনার যুদ্ধ হয় সাইবারে, যুদ্ধ হয় হচ্ছে আপনার ফিল্ডে, এবং যুদ্ধ হয় অর্থনীতির উপর অ্যাটাক করে। বিভিন্ন দিক দিয়ে যুদ্ধ হয় দুইটা রাষ্ট্রের মধ্যে। এই জন্য এই যুদ্ধকে বলা হয় হাইব্রিড ওয়ার। ইউক্রেনের সাথে রাশিয়া সাইবার ওয়ারটা কিভাবে করে, কয়েকদিন আগে, এখন থেকে 1.5 মাস মতন আগে, ইউক্রেনে একটা নিউজ ভাইরাল হয়েছে যে জেলোনেস্কির ওয়াইফ একটা বুগাটি কিনছে $4 মিলিয়ন দিয়ে, এবং সেই বুগাটির ছবি এবং বুগাটি কেনার যে ইনভয়েস, যে ক্রয়ের যে কাগজটা, এই কাগজ অনলাইনে ভাইরাল হয়ে গেছে। এখন রাশিয়া এই কাজটা করছে, কেন ভাইরাল করছে? কেননা পশ্চিমাদের কাছে এই গুজবটা ছড়ায় তারা এটা বোঝাতে চাচ্ছে যে আপনারা যে রাশিয়াকে সাহায্য সহযোগিতা করেন, রাশিয়া তো আপনার সাহায্য সহযোগিতার টাকা নিয়ে যুদ্ধ করে না, যে বইয়ের জন্য বুগাটি কিনতেছে। বুঝতে পারছেন? এইটা কিন্তু টোটালি গুজব। বাট এইরকম গুজব একটা বললাম, এইরকম শত শত গুজব কিন্তু ওই যুদ্ধ নিয়ে সারা ওয়ার্ল্ডে ছড়তেছে। তো এখনও আপনি দেখবেন যে একবার হবে যে ক্যান্সেল হয়ে গেছে, আবার দেখবেন ক্যান্সেল হয় না, এরকম প্রচুর গুজব চলবে। তবে গুজবে যে কান্না দিয়ে পড়ার টেবিলে থাকতে পারবেন, আলটিমেটলি আসলে আপনারা ভালো করতে পারবেন। আপনাদের টার্গেট কি এখন? টার্গেট হচ্ছে আপনি যেহেতু এই পর্যন্ত আসছেন, মানে আপনি একটা সিভিল সার্ভিস পরীক্ষা দিবেন এবং এইখানে আপনি সাকসেসফুলি কাজটা শেষ করতে চান। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মানে অন্যান্য দৃষ্টিভঙ্গির সাথে এটা মিলানো যাবে না। সো আপনাকে পড়ালেখা করতে হবে। সার্বিক দিক পরিস্থিতি কিন্তু এখন তো ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, এখন আমাদের আবার পড়ালেখায় ধীরে ধীরে ব্যাক আসতে হবে। এটা হচ্ছে বিষয়। ওকে, আব্দুল্লাহ কোশ্চেন করতে পারেন। ভাই একটু ভাই বাংলাদেশ আচ্ছা বলেন। হ্যাঁ ভাই বাংলাদেশ বিষয়গুলির জন্য ভাই আপনি বলছিলেন শিকড় বাংলাদেশ বিষয় বলি ভাই না না, রিটেনের জন্য শিকড় বাংলাদেশ বিষয় বলি নাই। শিকড়ের আমি বাংলা সাহিত্যের সাহিত্য পাঠ বলেছিলাম, শুধু বাংলাদেশ বিষয় বলি নাই তো। আপনি হয়তো বা তাহলে ভাই সরি ভুল হতে পারে।
আব্দুল্লাহ বলেন। আচ্ছা ভাইয়া, এখন হ্যাঁ ভাইয়া, ওই যে আপনি হচ্ছে আহ যখন হচ্ছে অন্ধকার যুগের কথা বলছিলেন আর ওকে। কি বাংলা সাহিত্যের হুম লেকচারে, হুম। ওখানে হচ্ছে লক্ষণ সেনের দুইজন আর কি সভাকবি ছিল, ওর রাইট মধ্যে হলুয়াদ মিশ্রের কথা বলছিলেন রাইট যে রাইট। শেখ সুবাদার ওখানে বলছে যে এখানে মুসলমানদের আশাকে প্রাদোষ বলছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি বলছিলেন যে হচ্ছে যে প্রাদোষ মানে তো সন্ধ্যাবেলা, না আমি নিজেও প্রাদোষ একটু দুইটা, গুগল মানে করছি। আলো আঁধারির মাঝখানে, ঠিক আছে? আলো আঁধারির মাঝখানে প্রাদোষ বলতে দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে ভোর যখন আলো ফোটে, এইটাও আবার সন্ধ্যাবেলাটাও। তো ইয়ে যে আসলো, এই আহ, ইয়ে মানে মুসলমানরা যে আসলো, এইটাকে সে ভোরের প্রাদোষ বলছে, যে নতুন আলো আসতেছে। আর ইয়ে যে চলে গেল, এটা হচ্ছে ওদের অন্তকে শেষ হিসেবে বোঝাইছে। আপনারা এই যে ইয়ের প্রাদোষে প্রদোষে প্রাকৃত জন, এই কি নাম যেন ওই ইয়ের, এই মুসলমানদের নিয়েই কিন্তু এটা লেখা। এই শওকত আলীর একটা উপন্যাস আছে, ওইখানেও কিন্তু এই আহ, এই এই শব্দটার মিনিং এটাই, সকালবেলাও বোঝায় মানে সন্ধ্যাবেলায় বোঝায়। মানে এখানে যদি আমাকে ভাইয়া, বলে যে প্রাদোষটা কি অনেকে বুঝাচ্ছে, এটা হচ্ছে আমি ভোরের প্রাদোষ বলবো। হ্যাঁ, রাইট 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 আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি এটা বলবো যে অন্ধকার কেটে আলো আসতেছে, যেটা রাইট আপনি রাইট। বলছিলেন আর হ্যাঁ, কি। রাইট। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া, ওয়ালাইকুম অনেকে আসসালাম। বলতেছে যে ঢুকতে পারতেছে না ক্লাসে, জয়েন করতে পারছে না। কেন? অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে না। ম্যাক্সিমাম লিমিট দেখাচ্ছে, এই জন্য মনে হয় জয়েন করতে এই পারতেছে না। চ্যাট গ্রুপে অনেকে 100 লিমিট, বলতেছে যে জয়েন করতে 100 পারছে না। লিমিট হয়ে গেছে মেবি। না, এটা তো হওয়ার কথা না, এটা তো 500 জনের লিমিট। একটু দেখেন, পার্টিসিপেন্ট 100 আর অনেকে জয়েন করতে পারতেছে না, যারা করতে পারতেছে না তাদেরকে বলতেছে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট 100। এটা ওকে, দেখা আপনারা যাচ্ছে। একটা কাজ করেন, আমি এই মিটিংটাই আবার ক্লোজ করে দিচ্ছি। আপনারা আর একটা লিংক দিব, তারপরে জয়েন করবেন সবাই, ঠিক আছে? তাহলে আমি এটা শেষ করে দিই। ওকে, এখন আনমিউট করতে পারবেন। ইমরান বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমরা যারা 47-এর নিউ ব্যাচ, এদের ওকে, সবগুলা সাবজেক্ট প্রিপারেশন নেওয়ার জন্য একটা দিক নির্দেশনামূলক যদি কিছু বলতেন স্যার। আমার কাছে মনে হয় যে সব জিনিসের আপনি আগে একটু বেসিক পড়বেন, দেন ডাইজেস্ট পড়বেন। আমি আসলে প্রিলিমিনারির জন্য একাধিক বই পড়াতে আমি বিশ্বাসী না। আপনি জি আগে স্যার। একটু মৌলিক, মানে যেভাবে বলতেছি এভাবে আপনি পড়বেন। এটার পরে গিয়ে আপনি হচ্ছে, এটার পরে আপনি আপনি যেমন বাংলা লিটারেচার কিভাবে পড়বেন একটা ধারণা পাইছেন, একইভাবে ইংলিশ লিটারেচারটা পড়তে হবে। আবার আন্তর্জাতিক কিভাবে পড়তে হবে একটু ধারণা পেয়েছেন। যদিও আমরা আন্তর্জাতিকের প্রিলিতে এখনো কোনো কথাই বলি নাই, আন্তর্জাতিকের যত যা বলছি আসলে আন্তর্জাতিকের একটা ভাইব ক্রিয়েট হচ্ছে। বাট এটা নিয়ে আপনি যে প্রিলিমিনারি গিয়ে বই খুলে পড়ে ফেলবেন, ব্যাপারটা মোটেও এরকম না। তবে আপনি ধীরে ধীরে এই ইনফরমেশনগুলোই আপনার ধীরে ধীরে কাজে লাগবে আর কি। আর বাংলাদেশ বিষয়গুলিতে আজকে একটু আগে যেভাবে কথা বলতেছিলাম, ওইটার একটা ধারণা আপনি পেয়ে যাবেন। আর অন্যান্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি বলবো যে ওই সাবজেক্টের রিটেনের টপিকগুলো একটু দেখে নেবেন, দেন আপনি প্রিলিমিনারি ডাইজেস্ট থেকে পড়বেন। এটার জন্য খুব একটা বেশি হাইপার হয়ে যাওয়ার কোনো কারণ নাই, অনেক বেশি বই পড়ারও কোনো যুক্তি নাই আমার দৃষ্টিতে, মানে প্রিলিমিনারি রিলেটেড বই পড়ার। তবে প্রচুর পরীক্ষা দিতে হবে, পরীক্ষা হচ্ছে মেইন অস্ত্র। আপনি যা কিছু করেন না কেন, এইগুলো হচ্ছে সবই ব্যাকগ্রাউন্ডের কাজ, বাট আপনার মেইন ফিল্ডটা অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়া। আপনি যত বেশি পরীক্ষা দিবেন, তত আসলে ভালো করবেন। জি স্যার। বিশেষ করে স্যার, বিশেষ করে স্যার ওই যে বাংলা গ্রামার রিলেটেড যে ইয়াগুলো আছে, এটা কিভাবে ইয়া করবো? বাংলা গ্রামারের জন্য হচ্ছে আপনার ডাইজেস্ট পড়বেন, আর প্রচুর পরিমাণে হচ্ছে কিছু কিছু যেগুলো আপনার ক্লিয়ার না, সেইগুলোর থেকে আপনি হচ্ছে একটু ভিডিও দেখবেন। আমি বুঝতেছি না যে আজকে কেন এই প্রবলেমটা হচ্ছে। ওকে, আব্দুল সাত্তার কোশ্চেন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম স্যার। বলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের এই যে গাণিতিক যুক্তি অংশে লিখিত পরীক্ষায় 50 নাম্বার, আমি এটা স্কিপ করতে চাচ্ছি। কোনটা এক্ষেত্রে কি কোনটা? যে গাণিতিক যুক্তি 50 ওকে, নাম্বারের হ্যাঁ লিখিত হ্যাঁ পরীক্ষা, হ্যাঁ। আমি চাচ্ছি এটা স্কিপ করে বাংলাদেশ বিষয়ে 200 নম্বর এখানে ভালো করে ফোকাস দেই, বাংলা না না, ইংলিশ এগুলো। এটা চাইল্ডিশ, এত চাইল্ডিশ হওয়া যাবে না ভাই, বড় হয়ে গেছেন তো, বড় এটা কি হয়ে সম্ভব গেছেন। হবে? না না না, কোনোভাবে আমার এটা মনে সম্ভব হচ্ছে যে ওইখানে আমার অনেকটা সময় নষ্ট হবে গণিতে। না না, এটা এটা কেন নষ্ট হবে? অনেকটা ম্যাথ আপনি শিখেন না,
ম্যাথ মুখস্থ করার ট্রাই করুন না, ম্যাথ একটু শিখে ফেলেন, সমস্যা কি? ম্যাথ শিখে ফেলেন, একটু বেসিক জায়গাগুলোতে শিখে ফেলেন। আপনি কি আপনার এইচএসসি ইন্টারমিডিয়েট কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছেন? আমি এইচএসসি যে কমার্স ব্যাকগ্রাউন্ড, আর কমার্স এখন আমি অনার্স ব্যাকগ্রাউন্ড। করছি হুম। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। তো আপনি কেন ম্যাথ ভয় পাবেন? বোকা ছেলে নাকি আপনি? আমি ওই আপনি ম্যাথগুলো পারি অ্যাকাউন্টিং রিলেটেড, কিন্তু আমি এখান থেকে বীজগণিত ওইগুলোতে আমার খুব সমস্যা। ট্রাই করেন, এটা ছেড়ে দিবেন কেন? 50 মার্ক ছেড়ে দেয় বোকা ছেলে, 50 মার্ক ছেড়ে দিবেন আপনি? তাই এইটা কেউ করে? এই টাইপের জি ঠিক আছে, জি এই টাইপের ছোট খাটো চিন্তাই করা যাবে না ভাই। নাফিউল বলেন। জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, 47 আসলে কবে হতে পারে বা এটা কি হবে? নির্দিষ্ট টাইমের দিকেই হবে। ধরেন এই যে মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হয় না, মার্চ এপ্রিলের দিকেই পরীক্ষা হবে। শোনেন, প্রজাতন্ত্রের আপনারা যখন চাকরি করবেন, আসলে এই জিনিসটা কিন্তু ক্যাডার সার্ভিস কিন্তু সরকারি চাকরি না, এটা কিন্তু রাষ্ট্রীয় চাকরি। আপনি রাষ্ট্রকে সার্ভিস দিবেন, ঠিক আছে? সো রাষ্ট্রের কিছু মেকানিজম আছে, রাষ্ট্রের কার্যক্রম, কিছু স্পেসিফিক বাই দ্য বুক কার্যক্রম আছে, এইগুলো আপনাকে মেনটেন করতে হবে। সো প্রজাতন্ত্রের, রাষ্ট্রযন্ত্রের এই ভাইটাল জায়গাগুলোতে যদি একটা দীর্ঘ ভ্যাকুয়াম তৈরি হয়, আর আপনি যখন যা জয়েন করবেন, আপনি তো রুট লেভেলে কাজ করবেন, এই ভ্যাকুয়াম অ্যাকচুয়ালি রাষ্ট্রের জন্য খুবই খুবই মানে রাষ্ট্রকে পিছিয়ে দিবে। তো এইটা তো যারা বড় বড় যারা নীতি নির্ধারকরা আছেন, তারা তো এই জিনিসগুলো বুঝেন। তো এইগুলো নিয়ে টেনশন নেই, আপনাদের সর্বোচ্চ 1-1.5 মাস পিছাতে পারে সব কিছুই। ধরেন বাংলাদেশে একটা অস্থিরতা চলতেছে, ধরেন 1-1.5 মাস, সব কিছু 1-1.5 মাস মধ্যে পিছায়া যাবে। এটা কখনো এরকম না যে অনেক পিছায়া যাবে, এরকম হবে না কখনোই। তো এটা নিয়ে আমার মনে হয় যে চিন্তা করার দরকার নেই। তরিকুল বলেন, তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। শোনা যাচ্ছে আমার কথা? ওকে, বলেন, শুনতে আহ, পাচ্ছি। জি, আমিও জানতে চাচ্ছিলাম হচ্ছে বিসিএস এর জন্য আপনি বলছিলেন ডেইলি নিউজ পেপার পড়তে। এখন রাইট, ইংলিশ একটা নিউজ পেপার বলছেন রাইট। হচ্ছে ডেইলি নিউজ পেপার। বাংলার জন্য কি কোনো রিকমেন্ড আছে? আপনি একটাই পড়েন, বাংলা ইংলিশই পড়েন, মানে কিন্তু ভাই ইংলিশ তো ওইরকম বুঝতে পারি না, মানে আমি পড়তেছি একটা, দেখা গেছে আরেক রকম যদি হয়, ওইটা আসলে আমি বুঝবো কিভাবে যে আমি যেটা বুঝতেছি ওইটা আসলে আসলে ওইটাই বলছি কিনা? ওইটাই কারণ আমি ওইটাই ইংলিশ ওইটা একটু উইক। যতদিন না পর্যন্ত আপনার ওই কনফিডেন্সটা আসবে, ততদিন পর্যন্ত আপনার ইংলিশ পড়া হয় নাই। রিডিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ততদিন পর্যন্ত আপনি শুধু ইংলিশই পড়েন, অন্য কিছু পড়ার দরকার নাই। শুধু থ্যাংক একটাই ইউ। পড়েন, ইংলিশ পত্রিকাই পড়েন। এবং আপনাকে বলছে, আপনি এখন আসলে যে জায়গায় আপনি কনফিউজড, এই কনফিউশনটা যেই দিন কেটে যাবে আপনার, সেই দিন পর্যন্ত আপনি মনে করবেন যে আপনার ইংলিশের দিকে বেশি বেশি পড়তে হবে। ইংলিশ শেখার একটা ব্যাপার আছে। ইংলিশ শিখবেন না যখন, সব কিছু ইংরেজিতে করবেন। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন, ওইগুলাও ইংলিশ ভিডিও দেখবেন। আপনি যখন রিল দেখবেন, ওইগুলাও ইংলিশের রিল দেখবেন। মানে সব কিছু ইংলিশের চিন্তা ভাবনা করবেন। রাত্রে ঘুমানোর সময় ধরেন আপনি একটা ইংলিশ একটা স্টোরি ছেড়ে দিয়ে আপনি কানের কাছে একটু বাজতে থাকলো, আপনি ঘুমিয়ে গেলেন, কথা শুনতে শুনতে, গল্প শুনতে শুনতে আপনি ঘুমিয়ে গেলেন। এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার এই ইংলিশ স্টোরি পাওয়া যায়। একটা স্টোরি আপনি কয়েকদিন ধরে শুনলেন, মানে সব কিছু আপনি একটা ইংরেজির এনভায়রনমেন্টে থাকবেন, পড়বেন সেটাও ইংরেজিতে পড়বেন, সব কিছু থেকে এটা করতে থাকবেন আর কি। থ্যাংক ইউ ভাই। প্রীতম থ্যাংক ইউ বলেন, স্যার। আসসালামু প্রীতম। আলাইকুম। স্যার আদাব। আদাব। স্যার, এই ছাত্র আন্দোলন, গণ আন্দোলন, এই ধরনের এই রিলেটেড কি কিছু বই সাজেস্ট করতে এটা পারেন যেগুলো এইটা পড়াশোনার নিয়ে আপনি সাথে? এটা নিয়ে বই না, আপনি ধরেন গুগল করে করে এই আন্তর্জাতিকের বিভিন্ন দেশে যখন ছাত্র আন্দোলন হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে, তার কনসিকুয়েন্স কি হয়েছে, এগুলো নিয়ে আপনি স্টাডি করতে পারেন, ঠিক আছে? ধরেন আরব বসন্ত নিয়ে আপনি পড়ালেখা করতে পারেন কিছু দূর, যে টিউনিশিয়া থেকে শুরু হলে এই লাস্ট পর্যন্ত আপনার ইয়েমেন পর্যন্ত এটা চলে আসছে, এটা আসলে কি প্রভাব ফেলছে, এবং কাদের কেন এটা আসলে এটা জন আন্দোলন হলো, এবং কোন কোন প্রেক্ষাপটগুলো করছে, আন্তর্জাতিক মহল আসলে এখানে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করছে, এই সমস্ত জিনিস আপনি একটু পড়ালেখা করতে পারেন। তবে বাংলাদেশ বিষয়বলির সিলেবাসটা কখনোই চেঞ্জ হবে না, পিএসসি এইভাবে সিলেবাস চেঞ্জ করবে না, বাট কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। এখন এই কন্টেন্টের মধ্যে কি টাইপের ব্যাপার স্যাপার আসবে সেটা আসলে এখনই বলা যায় না, সেটার জন্য টাইম লাগবে।
এই জন্য আমরাও চিন্তা করতেছি যে আপনাদের সাথে কথাবার্তা বলবো এমন এমন টপিক নিয়ে, যে টপিক নিয়ে কথা বললে আসলে মানে যেগুলো কোনো দিন চেঞ্জ হয় না, যেমন বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের ধরেন ব্যবসা বাণিজ্য, এই সমস্ত জিনিস তো চেঞ্জ হয় না কখনো। বাংলাদেশের সংবিধানের নির্বাচনী প্রসিডিউর যে চ্যাপ্টারগুলো আছে, সুশীল সমাজ, বাংলাদেশের সংস্কৃতি, এইগুলো তো চেঞ্জ হবে না। সো এই টাইপের জিনিসগুলো আমরা পড়তে থাকবো। দেন আমরা নির্দিষ্ট সময় সব দিক দিয়ে খোঁজ খবর রাখবো যে কেমন চেঞ্জ আসলে আসতেছে, সেই চেঞ্জগুলোর দিকে মাথা রাখলেই হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না আর কি। হাসিব কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই। বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বিসিএস এর রিটেনের জন্য কি নোট করার দরকার আছে? আমি মানে আপনি আসলে ওই রকম নোট করতাম না, বুঝতে পারছেন, যে একবারে হুবহু এরকম নোট করতাম না। আমি হচ্ছে লাইন বাই লাইন কিছু ইনফরমেশন নোট করতাম, এবং যে ইনফরমেশন আমি ওইগুলোই নোট করতাম যেগুলো আসলে বিভিন্ন বইটই নাই, বিভিন্ন পত্র পত্রিকা থেকে, বিভিন্ন আন্তর্জাতিক, বিভিন্ন ধরেন জার্নাল টার্নাল বা বিভিন্ন সোর্স থেকে আপনি ছোটোখাটো দু একটা ইনফরমেশন পেয়েছেন, সেই ইনফরমেশনটা আপনার কাছে মনে হয়েছে যে ইনফরমেশনটা ভালো, সেই ইনফরমেশনগুলো আপনি খাতায় লিখে নেবেন, এবং পরীক্ষার দিন খাতাগুলো আলাদা রাখতে হবে। তো এই খাতাগুলো আলাদা রাখবেন, এবং পরীক্ষার আগের দিন আবার ওইগুলো একটা ওভারভিউ দিয়ে যাবেন, তাহলে আপনার লিখতে ভালো সুবিধা হবে। আমি ইভেন ইংরেজিও লিখতাম, যে কিছু কিছু সেন্টেন্স মেকিং, যে একটা কথা আমি বলবো, এই কথা মানে ধরেন এইরকম যে হি লেফট নো স্টোন আনটোল্ড, এইটা, এই শব্দটা, এই সেন্টেন্সটা আমি লিখে রাখতাম, যে এইটা আমি বিভিন্ন জায়গায় দেবো, যে একজন একটা ট্রাই করছে, বাট এই ট্রাইটা ধরেন স্টুডেন্টরাই যে এইরকম একটা আন্দোলন করার ট্রাই করছে, এইখানে কিন্তু তারা সব ধরনের অ্যাক্টিভিটি করার ট্রাই করছে। তো এইখানে আমরা বলবো যে তারা ধরেন এরকম একটা রেজিম বা একটা রাষ্ট্রের রিফরমেশনের জন্য দে লেফট নো স্টোন আনটোল্ড। এই যে এই টাইপের জিনিসগুলো, যেটা আসলে লেখাকে সুন্দর অলঙ্কিত করে, এই টাইপেরগুলো আমি আমার খাতায় লিখে রাখতাম, এবং বিভিন্ন সময় আমি ওই খাতাগুলো পড়তাম। তবে আমার ম্যাক্সিমাম খাতাই আসলে এই ছোটো ভাই ব্রাদার বাসায় আসছে, এসে দেখছে, বলছে ভাই নিয়ে যাই, পরে দিয়ে দিব দেয়, এই পরে আর কেউ কেউ দিছে, কেউ দেয় নাই, যে দিছে আর একজন নিয়ে গেছে। সো এইগুলো ধরেন ডাকাতি হয়ে গেছে এক প্রকারের। সো আমি জানি না আসলে কোনটা কোথায় আছে, থাকলে আপনাদেরকে আমি দিতে পারতাম, বাট আমি আবার খুঁজে দেখবো, যদি কোনো কিছু পাওয়া যায় সেটা আমি আপনাদের দিয়ে দিব। তবে আমি আপনাদের একটা চমৎকার জিনিস দিব, যারা এটা সবার হেল্প করবে না, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থেকে আসছেন কেউ এবং রিটেন পরীক্ষা দিবেন, আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, না আমার হাতে লেখা, এবং আমি 2টা খাতা লিখেছিলাম, এই যে আমার সামনেই আছে, এইখানে দেখা যাচ্ছে, এই যে এরকম এই যে এরকম 300 পেজের 2টা খাতা, আমি এই পুরা খাতা কিন্তু ধরেন আমি হাতে লিখছি ঈদের মধ্যে বাসায় থেকে থেকে, পুরা খাতা, এবং চ্যাপ্টার ওয়াইজ চমৎকারভাবে লেখা আছে, এবং এই 2টা খাতা ছাড়া আর কিছুই পড়া লাগবে না সাবজেক্টিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের রিটেনের ক্ষেত্রে, এবং আপনি 180+ মার্ক আনসার করে চলে আসবেন। এটা আমি আপনাদেরকে দিতে পারবো। এই একটা নোটই আছে, বাট অন্যান্য নোটের আসলে কিছু কিঞ্চিত যদি আমি খুঁজে পাই সেগুলো আপনাদের দিব, এইভাবে নোট করবেন। বাট এই যে পুরা কোশ্চেন বাই কোশ্চেন একবারে এইরকম নোট করা, এটাতে আমি পক্ষপাতী না, এবং এইটা আসলে কেউ করে, যারা করে তারা আসলে কোনো লাভ পায় কিনা আমি জানি না। হাবিব বলেন। ধন্যবাদ ভাই। ভাইয়া, ক্লাসের শুরুতে আপনাকে একটু বিমর্ষ মনে হলো, আপনি আসলে কেমন আছেন? আমি আসলে ভালোই আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার ধরেন রাষ্ট্র ব্যবস্থা কোন দিকে যাবে, এইটা নিয়ে আসলে সবাই খুবই টেনশনে আছে, এরপরের কনসিকুয়েন্স কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আমি খুবই টেনশনে আছি। কেননা দেশ কখনোই ফেলনা জিনিস না, রাষ্ট্র কখনোই ফেলনা জিনিস না, এবং এই রাষ্ট্র ব্যবস্থা এখন এমন একটা অবস্থায় আছে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা অনেক উন্নতির দিকে চলে যেতে পারে, এবং ধরেন আমরা আজ থেকে 2 বছর 3 বছর পরে আমরা ভিয়েতনামকে কম্পিট করতে পারি, এইরকম মেকানিজম। ধরেন ভিয়েতনামের জনশক্তি, কোয়ালিটি জনশক্তির তুলনায় বাংলাদেশের খুবই ভালো জায়গায় আমরা আছি, আমাদের লোক সংখ্যা বেশি, এবং আমাদের শ্রমের দেওয়ার মতন প্রচুর মানুষ আছে, এবং শ্রম আইন আমাদের বেশি লিবারেল ভিয়েতনামের তুলনায়, এবং ভিয়েতনামের থেকে বাংলাদেশের লোকেশন, মানে ভিয়েতনাম থেকে একটা জাহাজ ইউরোপে যাবে আর বাংলাদেশের থেকে একটা জাহাজ ইউরোপে যাবে, বাংলাদেশ থেকে গেলে কিন্তু ডিস্টেন্স কম, ভিয়েতনামের চাইতে আরও ডিস্টেন্স বেশি। তো তারপরেও দেখেন শুধু ভিয়েতনাম 2022 সালে শুধুমাত্র আমেরিকাতেই তারা এক্সপোর্ট করছে হচ্ছে বোধহয় $120 বিলিয়ন মতন, একটা দেশে শুধু আমেরিকাতে $120 বিলিয়ন।
যেখানে বাংলাদেশের সারা বছরের এক্সপোর্ট হচ্ছে ধরেন $70 বিলিয়ন সারা পৃথিবীতে। তার মানে আমরা এমন হতে পারে যে আমরা ধরেন ভিয়েতনামকে কম্পিট করব, এবং এমন হতে পারে যে একটা সময় আমরা আরও 10 বছর পরে গিয়ে বাংলাদেশের কথা সারা ওয়ার্ল্ডের মানুষ জানবে যে বাংলাদেশ একটা দেশ আছে। এখন কিন্তু সারা ওয়ার্ল্ড জানে না যে বাংলাদেশ একটা দেশ আছে, কিন্তু সারা ওয়ার্ল্ড জানে না কিন্তু। তো এইটা একটা পসিবিলিটি আছে। আবার এমন একটা পসিবিলিটি আছে, যদি ম্যানেজমেন্টের দিক দিয়ে ভালো না হয় তাহলে এই রাষ্ট্রের মধ্যে মিলিশিয়া গ্রুপ ফর্ম হবে, বিভিন্ন স্টেক হোল্ডার এসে বিভিন্ন অ্যাডভান্টেজ নিবে এবং দেশ আফগানিস্তান পাকিস্তানের মতন হয়ে যাবে। সো আবার যদি দেশে পলিটিক্যাল স্টাবিলিটি ব্যাক না আসে তাহলে পশ্চিমা বিশ্বরা দেশ থেকে মুখ ফিরায় নেবে, অর্থনীতি একটা চরম সংকটে পড়ে যাবে। তখন কিন্তু যারা রিজিওনাল পাওয়ার আছে, রিজিওনাল পাওয়ার বলতে চায়না, ইন্ডিয়া, পারফেক্ট অ্যাডভান্টেজ নিবে। ধরেন বাংলাদেশের ভিতর দিয়ে রেল দিয়ে ইন্ডিয়া ব্যবহার করবে ট্রানজিট হিসেবে, এটা আপনারা জানেন। এইটা নিয়েই আপনারা জাতিগতভাবে অনেক অনেক কথা বলছেন, কিন্তু চিন্তা করেন কারাকরম পর্বতমালা ভেঙে চুরে একবারে এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছে হচ্ছে চীনের করা 4 লেনের রোড, 2 পাশ দিয়ে রেল লাইন, গ্যাস লাইন, পাইপলাইন, আবার গ্যাসের পাইপলাইন, আবার তেলের পাইপলাইন, টোটাল পাকিস্তানের ভেতর দিয়ে। তাহলে বলেন সার্বভৌমত্ব থাকে একটা দেশের? তখন কিন্তু আর সার্বভৌমত্ব থাকে না, কারণ সার্বভৌমত্ব তখন পাকিস্তানের সার্বভৌমত্ব হয়ে গেছে মুখে মুখে। সো এইগুলা তো ভয় পাওয়ার জিনিস। তবে এইগুলো জিনিস আসলে ভালো দিক দিয়ে যাক, আমি খুবই আশাবাদী যে ভালো দিক দিয়ে যাক, এটাই আমি চাই আর কি। তো এইরকম বিভিন্ন জিনিস নিয়ে খুবই টেনশনের মধ্যে আছি, যে টেনশন হয়, আসলে সবারই টেনশন হয়। বাংলাদেশের এখন একজন রিকশাওয়ালাও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে টেনশন করে, তো টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক আর কি এটা। ওকে, আর আচ্ছা, আমরা আর এখন কথা না বলি, আমরা একটু বাংলাদেশ বিষয়বলী নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা বাংলাদেশ বিষয়বলী আপনাদের এই যেটা বলি, আমরা প্রথম চ্যাপ্টার বাংলাদেশ বিষয়বলীর প্রথম চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশের এই জিওগ্রাফি বা বাংলাদেশের ভূপ্রকৃতি, এই সমস্ত জিনিস নিয়ে প্রথম চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে একটু কথাবার্তা বলবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে বাংলাদেশ বিষয়বলীর প্রিলিমিনারি যারা পড়বেন তারা শুধু আজকের লেকচার শুনবেন, এবং এই যে ইউনিকের যে ডাইজেস্টটা আছে এই ডাইজেস্টের প্রথম 6টা কোশ্চেন বা পুরো অধ্যায়টা একটু রিডিং দিবেন। প্রথম চ্যাপ্টার বাংলাদেশ বিষয়বলী রিটেনের প্রথম চ্যাপ্টারটা। পৃথিবীর লোকেশনে ধরেন আমরা আজকে মানে ইন ডিটেলস কথা বলবো না, কেননা আজকে সবাই যোগ হতে পারে নাই, দ্যাটস ওয়াই আমরা সব স্লাইড বলবো না, অল্প কিছু কথাবার্তা বলবো। বিশ্ব মানচিত্রে আসলে বাংলাদেশ এইরকম দেখা যায়, এই টোটাল পৃথিবীটা এরকম। তো এইখানে আমরা বাংলাদেশের পরম অবস্থান আমরা জানি, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে আমরা বাংলাদেশের অবস্থান রিপ্রেজেন্ট করি। রেকর্ডিং স্টার্ট হয়নি মনে হয়। না, রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং আসলে আমি জুম থেকে করি না, রেকর্ডিং আসলে ওবিএস দিয়ে করি, ওবিএস এ রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। তো এই যে উপর আর নিচে যেটা, এটা হচ্ছে অক্ষাংশ, এবং এই দিকে এই সাইডে যেটা ডানে বামে যেটা, এটাকে বলা হয়েছে দ্রাঘিমাংশ। অক্ষাংশ দ্রাঘিমাংশ আসলে ডিগ্রিতে কেন, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। পৃথিবী যেহেতু একটা স্পিয়ার, একটা গোলক, সেহেতু পৃথিবীর কোনো অবস্থানটাকে আসলে কেন্দ্রের রেসপেক্টে বলতে হবে, কেননা পৃথিবীর একটাই জায়গায় স্টেবল জায়গা, সেটা হচ্ছে পৃথিবীর সেন্টার। তো পৃথিবীর কেন্দ্র থেকে ধরেন একটা বড় বল আছে, বলের একবারে মাঝখানের পয়েন্ট থেকে সব জায়গা রিপ্রেজেন্ট করা হয়, এবং পৃথিবী যেহেতু গোল, পৃথিবীর উপর কোনো দাগ টানলেই ওই দাগটা গোল হয়ে যাবে। দেখেন এই যে দাগ টানবেন, এই দাগটা কিন্তু একটা গোল হয়ে যাবে। সো এই যে এইরকম যেগুলা দাগ টানা আছে, এই দাগগুলাকে বলা হচ্ছে অক্ষাংশ, আর খারাপভাবে যে দাগগুলা টানা আছে এই দাগগুলাকে বলা হয় হচ্ছে দ্রাঘিমাংশ। অক্ষাংশর ইংলিশ হচ্ছে ল্যাটিটিউড, আর দ্রাঘিমাংশ হচ্ছে লঙ্গিটিউড। এখন ধরেন এই দাগটা আমরা এই ছবিতে আগে ধরেন এই একটা দাগ, এই যে অক্ষাংশের দাগ, এইগুলো হচ্ছে ধরেন এইরকম অক্ষাংশের দাগ। তাহলে এই দাগটা, এই পয়েন্টকে আমরা রিপ্রেজেন্ট করব, এই পয়েন্টটা। তাহলে এই কেন্দ্র থেকে যদি এই পয়েন্টে একটা দাগ টানি, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এইটাই হচ্ছে অক্ষাংশ। দেখেন উপরের পয়েন্টটা যদি আমরা টান দিই, দেখেন ডিগ্রি হবে আর একটা অন্য ডিগ্রি, আরও ধরেন 10 ডিগ্রি 15 ডিগ্রি বেশি হবে। এইখানে যদি টান দেন তাহলে আরও 10-15 ডিগ্রি বেশি হবে। এই হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। আর মানচিত্র দেখার সময় সবসময় মাথায় রাখবেন, আপনি যদি একটা ওয়ার্ল্ডের ম্যাপ টানান বা বাংলাদেশের ম্যাপ টানান, তাহলে আপনি এই ম্যাপটা টানাবেন আপনার বাসার উত্তর দিকের ওয়ালে, কেননা শুধু ম্যাপ জানলে
ঠিক না, পৃথিবীতেও ওই জিনিসটা কোথায় এটা আপনাকে জানতে হবে। যদি উত্তর দিকের ওয়ালে ম্যাপ টানান আপনি, তাহলে ম্যাপে যেটা বামে দেখা যাচ্ছে আসলেই আপনার জায়গা থেকে পৃথিবীতেও ওইটা বামে আছে। আপনার যেটা ডানে দেখা যাচ্ছে পৃথিবীতেও ওইটা ডানে আছে। মানে আপনার বাম মানে পৃথিবীর বাম, আপনার ডান মানে পৃথিবীর ডান। আর উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। মানে উপরের দিকটা হচ্ছে আপনার সামনের দিক, আর নিচের দিকটা হচ্ছে আপনার পেছনের দিক। সেই জন্য ম্যাপ সবসময় বাড়ির উত্তর দিকের ওয়ালে টানাতে হয়। ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন যে আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন এইখান থেকে আসলে সৌদি আরব পশ্চিমে কিনা, এটা আপনি বুঝে যাবেন। ঠিক আছে, সো আপনারা অক্ষাংশ আর দ্রাঘিমাংশ হচ্ছে যদি আপনি এইরকম টান দেন, ধরেন এইটা একটা উপর থেকে একটা টান দিবেন, এইগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। সে এই ধরেন এই পয়েন্টে দ্রাঘিমাংশ সেট করলো, তাহলে এইখান থেকে আসলে এই যে অ্যাঙ্গেলটা, এইটাই হচ্ছে দ্রাঘিমাংশের অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এইটা কেন উত্তর এবং দক্ষিণ এটা বুঝতে পারছেন। তাহলে আমরা পৃথিবীর ম্যাপে যদি আমরা দেখি, পৃথিবীর ম্যাপ, এই হচ্ছে পৃথিবীর ম্যাপ, তাহলে একবারে মাঝখান দিয়ে যে অক্ষরেখাটা গেছে, এই যে মাঝখান দিয়ে অক্ষরেখা গেছে, এটা হচ্ছে নিরক্ষীয় রেখা বা মূল অক্ষরেখা। এইটা একবারে 0 ডিগ্রি। এরপরে উপরের দিকে ধরেন উত্তর ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এইভাবে উপরের দিকগুলো হচ্ছে উত্তর আর নিচের দিকগুলো হচ্ছে দক্ষিণ, এই দাগগুলা। আর এই খাড়া যে দাগগুলো আছে, এই খাড়া দাগগুলো হচ্ছে আপনার দ্রাঘিমাংশ, এবং এই ডিগ্রি হিসাব করা হয়েছে কিন্তু একবারে সেন্টার থেকে। তাহলে আপনি যদি এই দিকে যান, তাহলে এই দিকটা হচ্ছে, আপনি উত্তর দিক যদি যান, আপনার ডান দিক হচ্ছে পূর্ব আর বাম দিক হচ্ছে পশ্চিম। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দিকে গেলে হচ্ছে উত্তর দিকের দ্রাঘিমাংশ, এই দিকে গেলে কিন্তু দক্ষিণ দিকের দ্রাঘিমাংশ। ধরেন এইটা হচ্ছে আপনার লাইনটা, সেন্টার থেকে লাইনটা, এই যে লাইনটা এই মাঝখান দিয়ে খাড়া ভেতরের দিকে গেছে, এই লাইনটার কথা বলতেছি। এই লাইনটা ধরেন এই ছেদবিন্দুটা যেটা দেখা যাচ্ছিল একটু আগে, যে দুইটা মধ্যরেখা, মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখার যে ছেদবিন্দু, এই বিন্দুটা থেকে বরাবর যে ভেতরের যে লাইনটা গেছে, এই লাইন থেকে ডিগ্রি হিসাব করা হয়। ঠিক আছে, তো আপনি যদি এই লাইনটা থেকে এই দিকে যান, এই লাইনটা থেকে যদি আপনি পূর্ব দিকে যান, ডান দিক মানে পূর্ব, তাহলে ধরেন এইটাও 10 ডিগ্রি, আবার বাম দিকে গেলে হচ্ছে পশ্চিম, এইটাও 10 ডিগ্রি। সেই জন্য এইটা যদি হয় ধরেন 45 ডিগ্রি পূর্ব, তাহলে এইটা কিন্তু 45 ডিগ্রি পশ্চিম। আর বাংলাদেশের অবস্থান হচ্ছে এই জায়গা, তার বাংলাদেশ হচ্ছে দ্রাঘিমাংশের দিকে পূর্ব দিকে, আর অক্ষাংশের দিকে হচ্ছে উত্তর দিকে। সেই জন্য বাংলাদেশের অবস্থান হচ্ছে দেখেন 20 ডিগ্রি 34 মিনিট। এটা কিন্তু 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে, 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। তার মানে অক্ষাংশ হচ্ছে আনুভূমিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। সো এইটা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট, আর এইটা হচ্ছে 26 ডিগ্রি 38 মিনিট। এই হচ্ছে অক্ষাংশ, আর এই দিকটা হচ্ছে দ্রাঘিমাংশ। তো এটা আসলে মনে রাখা উচিত, কেননা এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলেই ভূমিকাতে এই জিনিসটা লিখতে হবে যে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, তার পরম অবস্থান বলে এটাকে, যার পরম অবস্থান হচ্ছে এত ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এত ডিগ্রি উত্তর অক্ষাংশ, এবং এত ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ থেকে এত ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। এই অধ্যায় থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে যে কোনো কোশ্চেন আসলে এটা লিখতে হবে। ঠিক আছে, আর এই যে পয়েন্টটা আপনি দেখতেছেন, এইটা অবশ্যই আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই জায়গায় এখানে হচ্ছে ভারত মহাসাগর, এইদিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই পাশটাও প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগরের এই পয়েন্টটা যেখান থেকে মূল মধ্যরেখা আর হচ্ছে নিরক্ষরেখা যে পয়েন্টে সেট করছে, এটা হচ্ছে আপনার এই পয়েন্টটাকে বলা হচ্ছে নাল আইল্যান্ড, এবং এইটা পড়ছে আটলান্টিক মহাসাগরে। এই নাল আইল্যান্ডের পয়েন্টটাকে এইভাবে সমুদ্রের মধ্যে তো এইভাবে মার্চ করা আছে, এইখান দিয়ে কোনো একটা জায়গার অবস্থান ক্যালিব্রেশন করা হয়। ক্যালিব্রেশন এটা স্যাটেলাইটের মাধ্যমে করা হয়। ধরেন কোনো একটা জায়গায় একটা জাহাজ আছে, তার অবস্থান একবারে প্রেসাইজ অবস্থান আমার লাগবে, তখন যদি কোনো ইরোদ দেখা যায়, তখন এইখান থেকে আগে ক্যালিব্রেশন করে নেওয়া হয়, যে দূরত্বটা হিসাব করে ক্যালিব্রেশন করে নেওয়া হয়। সো এই পয়েন্টটা পৃথিবীতে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ঠিক আছে, তো আমরা আজকে এইগুলো নিয়ে কথা বলবো না। ধরেন আজকে আপনাদের একটা জিনিস নিয়ে কথা বলি।
আমরা আমার এই স্ক্রিনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গুগল আর্থ আর কি। গুগল আর্থ থেকে ডাইরেক্ট এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। আমরা আরও ব্যাকে যাই, ধরেন এই হচ্ছে গুগল আর্থ পৃথিবীটা, সেইখান থেকে আমরা এই পৃথিবীর একবারে বাংলাদেশের এই দিকে চলে আসতেছে। আমরা তো বাংলাদেশের আসলে ল্যান্ডটা কেমন এটা দেখার ট্রাই করতেছি আর কি। তো বাংলাদেশের আপনি এই যে এই সমস্ত জায়গাগুলো দেখেন, এদেরকে যদি জুম টুম করেন তাহলে আপনি একবারে জুম করতে করতে আপনি আসলে অবস্থান দেখতে পারেন, যে গাছপালা, কৃষিক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই যে যেগুলাই যে এরকম প্লট প্লট আকারে আছে, এগুলো হচ্ছে কৃষিক্ষেত, ঠিক আছে। এই যে নদীও আপনি দেখতে পাচ্তেছেন। কিন্তু আমরা যদি আমাদের খাগড়াছড়ি বান্দরবনের দিকে যদি যাই, তাহলে আপনি দেখেন আপনার এইরকম কৃষিক্ষেত্রের দেখতে পাচ্তেছেন না, বরংস জিনিসটাকে একবারে ধরেন এইরকম যেটাকে কি বলে, খুবই ইরেগুলার সারফেস দেখতে পাচ্তেছেন, রাফ সারফেস দেখতে পাচ্তেছেন। এইগুলাই হচ্ছে পাহাড় পর্বত। এইটুকু হচ্ছে বাংলাদেশের মধ্যকার। আমরা যদি আরও সাইডের দিকে চলে যাই, এই 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 লাল দাগটার ডান পাশের দিকে এইদিকে মিয়ানমার আছে, ইন্ডিয়া আছে। এবং আপনি এই বাম পাশ এবং ডান পাশ যদি দুই পাশটা আপনি দেখেন, তাহলে বাম পাশের তুলনায় ডান পাশের যে শেপটা, এটা কিন্তু বেশি ইরেগুলার। তার মানে আপনি আমাদের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটিতে যেমন পাহাড় টাহাড় আছে, এই ডান পাশের দিকের পাহাড় টাহাড়গুলো কিন্তু আরও বেশি পাহাড় আছে। এটা আপনি বুঝতেছেন, বড় সড়ো পাহাড় আছে। এখন এই পর্যন্ত উপরে এটা ভারত, এর নিচে এইদিকে হচ্ছে মিয়ানমার। এবং আপনি এই ল্যান্ড মার্চগুলো যদি দেখেন, তাহলে প্রচুর পাহাড় পর্বত এইদিকে। ভারতের এই অঞ্চলগুলো সবই পাহাড় পর্বত, এবং আরও উপরের দিকে গেলে শুরু হয়ে যাবে এটা হচ্ছে এই হিমালয় পর্বতমালা। তাহলে হিমালয় পর্বতমালার একটা অংশই হচ্ছে এই পর্বতমালাগুলো। এবং এই পর্বতমালাগুলো দেখেন কোন দিক দিয়ে আসছে, মেইন পর্বতমালা গেছে কিন্তু এই জায়গা দিয়ে আসছে। এইগুলো হচ্ছে মেইন বড় বড় হাইটের পর্বত, এই দিক দিয়ে আসছে। তার একটু সিটে ফোটা আসে আমাদের পার্বত্য চট্টগ্রামের দিকে পড়ছে। তার মানে এই দিকে যত যাবেন তত পাহাড় পর্বত বেশি। এখানে দুইটা প্রদেশ আছে হচ্ছে আপনার মিয়ানমারের, একটা প্রদেশ হচ্ছে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে যে একটা দাগ আছে, এর উপরের প্রদেশটা হচ্ছে চীন, আর নিচেরটা হচ্ছে রাখাইন প্রদেশ। এই যে এই লম্বা অংশটা, এটা হচ্ছে রাখাইন প্রদেশ, আর এই জায়গার যে প্রদেশটা আছে এটা হচ্ছে আপনার চীন প্রদেশ, মায়ানমারের। আরও যদি উপরের দিকে যান, উপরের দিকে সবই হচ্ছে ভারত। এর মানে হচ্ছে আপনি একটা জিনিস বুঝলেন, যে আমাদের দিক থেকে যদি আপনি পূর্ব দিকে চলে যান, বাংলাদেশের পূর্ব দিকে চলে যান, তাহলে বাংলাদেশ ওভারটেক করে কিছু দূর যাওয়ার পরেই আপনি বড় বড় পাহাড় পর্বত পাবেন। সেইটা ভারতের যে কোনো অঙ্গরাজ্যই হোক না কেন, আপনি যে আসলে পাহাড় পর্বত পাবেন। এটা যদি আমরা ম্যাপে দেখি, তাহলে আমরা একটু ওকে দাঁড়ান, আমরা একটু এটার ম্যাপটা বের করি, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, এই জায়গা যদি আমরা ম্যাপটা দেখি, তাহলে দেখেন এই যে মিজোরাম, তারপরে ত্রিপুরা, তারপরে মণিপুর, আসাম কিন্তু খুবই বিশাল এবং খুবই দেখেন কেমন শেপ। এই যে আসামের জায়গাটা, এবং এই আসামের এই সমস্ত জায়গা যদি আপনি দেখেন, এই সমস্ত জায়গাতেই কিন্তু পাহাড় পর্বত। ভুটানে পাহাড় পর্বত, অরুণাচলের এইদিকে পাহাড় পর্বত। আর যে সমস্ত জায়গায় পাহাড় পর্বত আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু উত্তেজনা হলে ওই উত্তেজনা ট্যাকেল দেওয়া খুব একটা সহজ না। ধরেন আপনার বাসা যদি হয় রংপুরে, তাহলে আপনার এলাকায় 10টা টেরোরিস্ট যদি পালায়, সেই 10টা টেরোরিস্টকে খুঁজে বের করতে যতটা না বেগ পেতে হবে, বান্দরবন, খাগড়াছড়ি অঞ্চলে খুঁজে পেতে কিন্তু আরও বেশি বেগ পেতে হবে। কেননা পাহাড় পর্বত আপনি টোটাল জায়গায় সার্ভিলেন্স করতে পারবেন না, আপনি আপনার মিলিটারি বা আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি সেই সমস্ত জায়গায় ঠিকঠাক মতন ছাড়তে পারবেন না। সো আপনার নিরাপত্তায় একটা ডিস্টার্ব হবে। এখন এই সমস্ত জায়গায় যে মিলিশিয়া গ্রুপগুলো আছে, কোনো একটা দেশ কিন্তু নিজের দেশে বসে মিলিশিয়া গ্রুপকে বড় বড় ট্যাকেল দিতে পারে, মানে বড় বড় করতে পারে না। ধরেন বড় বড় ট্রেনিং বলেন বা বড় বড় অস্ত্রের যে ঝনঝনানি, এটা করতে পারে না। সাধারণত কি হয়, এইটা তারা দুর্গম জায়গায় করে অথবা অন্য রাষ্ট্রের ভেতরে গিয়ে করে। অন্য রাষ্ট্র যদি মিলিশিয়াকে আশ্রয় দেয়, ধরেন এইখান থেকে আরাকান, ধরেন মায়ানমারের এই সমস্ত অঞ্চলে উলফা আছে, এরা কিন্তু ভারতের 7 সিস্টারের দিকে উলফা আছে।
এই উলফারা কিন্তু এই অঞ্চলে স্বাধীনতা চায়, এই টোটাল জায়গাটাই সেভেন সিস্টারের এই অঞ্চল দিয়ে স্বাধীনতা চায়। ইভেন ত্রিপুরায় একটা আলাদা মিলিশিয়া গ্রুপ আছে, তারা স্বাধীনতা চায়। মণিপুরালারা স্বাধীনতা চায়। এরা সবাই কিন্তু স্বাধীনতা চায় এবং এদের স্বাধীনতার পক্ষে কিন্তু কিছু জনবলও আছে। আর কিছু জনবল বলছে যে আমরা জীবন দিয়ে দিব, তারাই কিন্তু মিলিশিয়া। এবং ভারতের রাষ্ট্রীয় অ্যাঙ্গেলে কিন্তু তারা দেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট। এখন বাংলাদেশেও যদি মিলিশিয়া জন্মগ্রহণ করে, ধরেন অদূর ভবিষ্যতে বাংলাদেশেও মিলিশিয়া জন্মগ্রহণ করলো, তাহলে এই মিলিশিয়া আর এই মিলিশিয়া কিন্তু একটাকে কোঅপারেট করবে এবং এই অঞ্চলটা, টোটাল অঞ্চলটা একটা দীর্ঘমেয়াদী উত্তেজনার মধ্যে পড়বে। কেন এইখানে? কেননা ল্যান্ডটা কিন্তু কোনোভাবেই ফ্ল্যাট ল্যান্ড না। যেহেতু ফ্ল্যাট ল্যান্ড না, সেহেতু এই সমস্ত জায়গার কিন্তু যে ন্যাচারাল ডিফেন্স, এটা কিন্তু খুবই অন্যরকম আর কি। যে আপনি একটা পাহাড়ের চিপায় যায় আপনি লুকায় গেলেন, আপনার দলবল নিয়ে পুলিশ টুলিশ আপনাকে খুঁজে পাবে না। সো এই সমস্ত জায়গায় কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা মেনটেন করা খুবই 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 টাফ, ঠিক আছে? সো এই সমস্ত জায়গায় হচ্ছে উত্তেজনা প্রবণ জায়গা, এবং এই উত্তেজনা প্রবণ জায়গায় যাওয়ার ভারতের একটাই লাইন আছে, সেটা হচ্ছে মেইন ভূখণ্ড থেকে ভারতের যদি আমরা দেখতে চাই, এইটা হচ্ছে ধরেন ভারতের মেইন ভূখণ্ড। এই মেইন ভূখণ্ড থেকে আপনারা যদি এই টোটাল অঞ্চলের মিলিশিয়াকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনার মিলিটারিকে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দিয়ে আপনার এই দিক দিয়ে মুভ করাতে হবে। এবং এই মুভমেন্টের চাইতে যদি আপনি বাংলাদেশের এই পাশ দিয়ে একটা ভালো অ্যাডভান্টেজ পান, যেইখান দিয়ে যায় আপনি তাদেরকে ডিফেন্স দিবেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব বেশি সুবিধা। ভারতের দৃষ্টিকোণ থেকে এটা খুব বেশি সুবিধা। আবার বাংলাদেশ যদি বেঁকে বসে যে বাংলাদেশও চাচ্ছে যে আপনার এইখানে উত্তেজনা হোক, সেই উত্তেজনায় বাংলাদেশ সাপোর্ট দিবে, তাহলে কি হবে? এইখান থেকে কিছু মিলিশিয়া গ্রুপ আছে, তারা অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকে যাবে। বাংলাদেশে ঢুকে গিয়ে তারা বাংলাদেশে থাকবে, সময় সুযোগ বুঝে তারা ভিতরে গিয়ে অ্যাটাক করে চলে আসবে। সো বাংলাদেশের কিন্তু কোনোভাবে ইন্ডিয়ান সরকারের এইটার ক্ষমতা নাই যে বাংলাদেশের সাথে আসলে খুবই বিরূপ আচরণ করবে। এবং বাংলাদেশের উপর যদি ধরেন সে ইনভেট করতে চায়, বাংলাদেশের উপর ইনভেট করার কিন্তু একটা লজিক আছে। ইন্ডিয়া বাংলাদেশকে ইনভেট করতে চাচ্ছে, ইনভেট করার একটা লজিক আছে। লজিকটা হচ্ছে ঐতিহাসিকভাবে বাংলাদেশের যে ল্যান্ডটা, এটা ভারতীয় উপমহাদেশের ছিল, ভারতের ছিল। এই ঐতিহাসিক কারণ দেখায় যে এটা আমাদের ল্যান্ড ছিল, আমরা এখন নিয়ে নিব। এই সেম কারণ দেখায় কিন্তু পুতিন ইউক্রেনকে হামলা করছে, যে ঐতিহাসিকভাবে ইউক্রেন তো আমাদের ছিল, এখন আমরা আবার নিয়ে নিব। এই ঐতিহাসিক কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডে এরকম যুদ্ধ হয়েছে, যে এটা তো ঐতিহাসিকভাবে আমার ছিল, এটা আমি নিয়ে নিব। সো এই একটা কারণ দেখা বাংলাদেশ আমাদেরকে ইনভেট করতে পারে। কিন্তু বাংলাদেশ ইনভেট করতে গেলে এই টোটাল অঞ্চলটার সিকিউরিটি এবং এই অঞ্চলের স্ট্যাবিলিটি একবারে ধ্বংস হয়ে যাবে। সেহেতু আমাদের বাংলাদেশের সাথে ধরেন আমাদের যে সরকারই আসুক, যেই আসুক না কেন, আপনার ভারতীয় সরকার বাংলাদেশের সাথে কোঅপারেট করবে নিরাপত্তার জন্য। এটাই হচ্ছে এই অঞ্চলের জিও পলিটিক্সের মেইন কথা, মানে সার কথা হচ্ছে এইটা। এই অঞ্চলের জিও পলিটিক্সের যে কোনো সিচুয়েশন হোক, যে কোনো গভর্নমেন্ট আসুক, বাংলাদেশ এইখানে ইয়ে করবে। এবং আর একটা বিষয় হচ্ছে ধরেন 2017 সালে কিন্তু এইখানে ডাকলাহাম ক্রাইসিস বলা হয়। এই জায়গাটা একটু চিন্তা করেন, এই জায়গাটা কিন্তু চীন, এই জায়গাটায় কিন্তু চীন, এই সাদা জায়গাটা চীন, এক পাশে ভুটান, এইটা হচ্ছে ভারত, এইখানে আছে বাংলাদেশ। এই জায়গা পর্যন্ত এসে চীন তার মিলিটারি নিয়ে আসছিল এই জায়গা। এবং চীন যদি তার এই জায়গা মিলিটারি নিয়ে আসে, চীনের সাথে কোনো ধরনের উত্তেজনা হওয়ার পরে চীন এই জায়গা মিলিটারি নিয়ে আসবে, মানে এই অঞ্চল দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাবে। আর এই অঞ্চলে যান চলাচল বন্ধ মানে আপনার টোটাল যে সেভেন সিস্টার্স আছে, এই টোটাল সেভেন সিস্টার্সের সাথে আপনার মেইন ভূখণ্ড আলাদা হয়ে যাবে। তখন এইখানে যে এনএলএফটি বলা হয় আর কি, এনএলএফটি উলফা আছে, এরা খুবই শক্তিশালী হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার এই জায়গা থেকে এই অংশটা ডিটাচ হয়ে যেতে পারে। সো ইন্ডিয়া কখনোই এর রিস্ক নিবে না যে বাংলাদেশ সরকারের সাথে তারা বা বাংলাদেশের রাষ্ট্রের সাথে তারা সুসম্পর্ক না রেখে একটা দুঃসম্পর্ক তৈরি করলো এবং চীন এইরকম জায়গা আসলো এবং এসে এই অঞ্চলটা বেহাত হয়ে গেল। ঠিক আছে, যদিও একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ার্ল্ডের বড় বড় পাওয়ারের মধ্যে কখনো যুদ্ধ হবে না, বড় বড় পাওয়ারের মধ্যে কখনোই যুদ্ধ হবে না। একটা বড় পাওয়ার হচ্ছে ওয়ার্ল্ডের
বড় পাওয়ার বলতে আমি গ্রেট পাওয়ার বলতেছি, রিজিওনাল হেজিমন না, কিন্তু মোটামুটি গ্রেট পাওয়ার। আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটা গ্রেট পাওয়ার হচ্ছে ইন্ডিয়া, একটা গ্রেট পাওয়ার হচ্ছে চায়না, এবং এরা দুইটাই নিউক্লিয়ার কান্ট্রি আর কি। এবং একটা জিনিস আমরা ভুল করি সবসময় ডিসিশনে, আমরা মনে করি ইন্ডিয়া যদি চায়নাকে বোম মারতে চায়, চায়নাতে পারমাণবিক বোম মারতে চায় বা বোম মারতে চায়, তাহলে এইখান থেকে তাকে বোমটা এখানে মারতে হবে। বা চায়না যদি আমেরিকাতে বোম মারতে চায়, তাহলে এই জায়গা থেকে এইভাবে আমেরিকাতে বোম মারতে হবে মিসাইল দিয়ে। ব্যাপারটা কখনোই এইরকম না। আপনাদের এই এই প্রত্যেকটা দেশেরই কিন্তু এখন মোটামুটি বড় পাওয়ারদের আসলে সাবমেরিন আছে, এবং এই সাবমেরিন ধরেন ইন্ডিয়ার যে সাবমেরিন আছে, ইন্ডিয়ার বোধহয় 38টা সাবমেরিন আছে। সেই 38টা সাবমেরিনের মধ্যে 5টা সাবমেরিন আছে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। তার মানে এর মধ্যে যে ইঞ্জিনটা আছে এটা ইউরেনিয়ামে চলে, মানে নিউক্লিয়ার এনার্জি নিয়ে চলে। এবং এর ভেতর থেকে কিন্তু সে মিসাইল নিক্ষেপ করতে পারে, মিসাইলের মাথায় নিউক্লিয়ার উইপন বাঁধা থাকবে, মানে মিসাইলের মাথায় নিউক্লিয়ার ওয়ারহেড থাকবে, সে গিয়ে আঘাত করবে। এখন সাবমেরিন থেকে যদি আপনার নিউক্লিয়ার বোম মারা যায়, তাহলে তো ভূখণ্ড থেকে মারার দরকার নাই। ইন্ডিয়ার একটা সাবমেরিন তো এই জায়গায় দাঁড়ায় থাকতে পারে, এবং এইখান থেকে কিন্তু সে চায়নাকে টার্গেট করতে পারে। চায়নার একটা সাবমেরিন এই জায়গায় অবস্থান করতে পারে, এবং এইখান থেকে কিন্তু ইন্ডিয়াকে অ্যাটাক করতে পারে। সো মেজর পাওয়ারে কোনোদিন বড় যুদ্ধ হবে না, তারা যুদ্ধের ভাব করবে। ধরেন চায়না এবং আমেরিকা সারা জীবন উত্তেজনা দেখবেন, কখনো কিন্তু বড় যুদ্ধে যাবে না। থার্ড পার্টিকে নিয়ে তারা যুদ্ধ যেতে পারে, যেমন রাশিয়া ইউক্রেনের সাথে এখন যুদ্ধ করতেছে, এইখানে কিন্তু আমেরিকা এসে হাত দিছে। থার্ড পার্টি হচ্ছে এইখানে, ধরেন থার্ড পার্টি হিসেবে সে এসে এক পক্ষকে হেল্প করবে, কিন্তু কখনোই ডাইরেক্ট যুদ্ধে আগাবে না। কেননা নিউক্লিয়ার উইপন বা বড় বড় উইপন বলেন, যেটা মাস ডিস্ট্রাকটিভ উইপন যেগুলা, এইগুলা কিন্তু শুধু ভূখণ্ড থেকে মারা যায় না, সাবমেরিন থেকেও মারা যায়। এবং ধরেন আমেরিকার যে সাবমেরিনগুলা সারা পৃথিবীতে আছে, ধরেন টোটাল যে সমস্ত জায়গায় নিউক্লিয়ার, প্রত্যেকটা সময় ওদের বোধহয় 7 থেকে 8টা নিউক্লিয়ার উইপন নেওয়া সাবমেরিন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকে, সারা পৃথিবীতে, এবং যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে সে মুহূর্তের মধ্যে অ্যাটাক করে ফেলতে পারে। এইগুলাই হচ্ছে প্রজেকশন অফ পাওয়ার। এইগুলা কিন্তু নিজের থ্রেটকে মিটিগেট করার জন্য না, এইগুলা হচ্ছে নিজের পাওয়ার দেখানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য যে আমি বড় কিছু। সো এই সমস্ত জায়গায় কিন্তু ধরেন জিওপলিটিক্যাল কারণে বাংলাদেশ একটা বড় ফ্যাক্ট, বাংলাদেশের এই স্ট্র্যাটেজিক লোকেশন একটা বড় ফ্যাক্ট। কেননা বাংলাদেশের নিচে সমুদ্র আছে, আর সমুদ্রের সাথে 3টা জিনিস রিলেটেড, 3টা পি, এটাকে 3P বলা হয়, PPP। প্রথম পি হচ্ছে পেট্রোলিয়াম, সমুদ্র দিয়ে আপনি পেট্রোলিয়াম আনা নেওয়া করবেন এবং সমুদ্রের নিচে পেট্রোলিয়াম তেল গ্যাস থাকবে, এইটা একটা। পি ফর প্রোটিন, সমুদ্র থেকে আপনি প্রচুর মাছ পাবেন, এটা হচ্ছে প্রোটিন। আর পি ফর পলিটিক্স, সমুদ্র নিয়েই আপনার রাজনীতি হবে। সো 3P, সমুদ্র যার কাছে আছে সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ আসলে স্ট্র্যাটেজিক্যালি খুবই যে ইম্পর্টেন্ট, মানে বিশ্ব রাজনীতিতে এইরকম, বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই টারশিয়ারি লেভেলের ইম্পর্টেন্ট তা না। কেননা আমাদের সি রুটটা হচ্ছে, আজকে একটু আপনাদের মানে এমনি ক্যাজুয়াল আলাপ আলোচনা করতেছি, গোছানো আলাপ আলোচনা না। ধরেন এই ম্যাপে যদি আমরা দেখতে চাই, তাহলে এই হচ্ছে বাংলাদেশ, এবং আপনি এই যে তীর চিহ্ন দেখতেছেন, এটা হচ্ছে আজকে যখন আমি এটা নিচ্ছি, এটা হচ্ছে পৃথিবীতে ওই মুহূর্তে যে জাহাজগুলা পৃথিবীতে চলতেছে সেই জাহাজগুলার আর কি লোকেশন। সবুজ কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে কার্গো শিপ মানে মালামাল নিয়ে যাচ্ছে। আর লাল কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে ট্যাঙ্কার, মানে এরা তেল বা গ্যাস নিয়ে যাচ্ছে। এখন এই বাংলাদেশের আশপাশ দিয়ে কিন্তু দেখেন খুবই অল্প পরিমাণ জাহাজ চলাচল করে, এবং এই ম্যাক্সিমাম জাহাজ চলাচল করে এগুলা মায়ানমারে থামবে, নাইলে বাংলাদেশে থামবে, নাইলে ইন্ডিয়ার যে কোনো পোর্টে থাকবে। এই ধরেন কলকাতা পোর্ট, এদিকে ইন্ডিয়ার পোর্টগুলো আছে, এই সমস্ত চেন্নাই পোর্ট, এই সমস্ত পোর্টে থামবে।
কিন্তু আন্তর্জাতিক রুটের যে যাতায়াত, ধরেন এই দিক দিয়ে, এই যে ওমানের এই দিকে ধরেন, এটা এটা হচ্ছে পারস্য উপসাগর, ইরান আছে একপাশে, সৌদি আরব আছে, কাতার আছে, বাহরাইন আছে, এই সমস্ত জায়গা থেকে দেখেন খালি লাল বেরোচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে ট্যাঙ্কার, দেখেন বেশি লাল। এইগুলা যে নিয়ে যাবে তারা কিন্তু এইরকম জায়গায় আসে যে শ্রীলঙ্কার নিচে দিয়ে এসে এই দিক দিয়ে দেখেন এই মালাক্কা প্রণালী দিয়ে মালয়েশিয়া সিঙ্গাপুরের কাছ দিয়ে দেন তারা চলে যায়। সো এই রুট থেকে কিন্তু দেখেন বাংলাদেশ অনেক দূরত্বে আছে, বাংলাদেশ অনেক দূরত্বে, অনেক বড় দূরত্বে আছে। সো এইটা কিন্তু মেরিটাইম স্ট্র্যাটেজিক্যাল লোকেশনের কারণে আমাদের দেশ কিন্তু খুবই সুইটেবল জায়গায় আছে, তা না মানে আন্তর্জাতিক রাজনীতি মানে মেইন স্ট্রিমে নাই, কিন্তু আমাদের দেশটার লোকেশন ধরেন এইখান থেকে খুলে এনে যদি এইরকম একটা জায়গায় পেতে দেওয়া যাইতো, এই দিক দিয়ে সব যাতায়াত করে, তাহলে হতো বাংলাদেশ আসলে সমুদ্রের খুবই বড় পাওয়ার। যে পাওয়ারটা ধরেন সিঙ্গাপুর, ছোট্ট একটা দেশ, একবারে সমুদ্রের কাছে, এবং এই পোর্টে কিন্তু দেখবেন সিঙ্গাপুর এত ব্যবসা, তারা তো কৃষি সম্পদ তেল গ্যাস আছে তা কিন্তু না, এক পোর্ট এবং সমুদ্র অর্থনীতির বড় বড় জায়ান্টদের অফিস তার ওইখানে, দ্যাটস ওয়াই সিঙ্গাপুর এরকম আর কি। আবার ম্যাক্সিমাম এখন যেটা করতেছে তারা এই দিক দিয়ে যাচ্ছে না, কেননা এই দিক দিয়ে গেলে যদি আপনি এই পাশ দিয়ে ঢুকেন, এই যে লোহিত সাগর দিয়ে সুয়েজ ক্যানেল দিয়ে পার হতে চান, তাহলে ইয়েমেনের হুতিরা আপনাকে ডিস্টার্ব দিবে। তারাকে দেখেন এই যে ম্যাক্সিমাম দেখেন এই রুটে যারা যাচ্ছে এইগুলা দেখেন সবুজ কালারের কার্গো শিপ, মানে এরা কিন্তু মালামাল নিয়ে যাচ্ছে। এই কার্গো শিপ এই নিচে দিয়ে তারা অ্যাকচুয়ালি এইরকম চলে যাবে, এই জায়গা দিয়ে বের হয়ে, এই মাপটা আমরা এইভাবে দেখাচ্ছিলাম, এই জায়গা থেকে বের হয়ে তারা এই উত্তম আশা অন্তরীপ দিয়ে দেন তারা ইউরোপ আমেরিকার দিকে চলে যাবে। বাট এই তেল গ্যাস নিয়ে যারা বের হবে ম্যাক্সিমাম তারা এই সমস্ত জায়গায় এসে এই দিক দিয়ে এসে এই দিকে চলে যাবে, মানে আমাদের বাংলাদেশ পর্যন্ত ম্যাক্সিমাম শিপিং রুটের জাহাজই অত উপরে উঠবে না। যেহেতু অত উপরে উঠবে না, সেই জন্য মেরিটাইমের দিক দিয়ে বিশ্ব রাজনীতিতে খুবই বড় ফ্যাক্টর না। বাট এই সমস্ত জায়গায় আপনি নেভাল বেস, এই যে কার জন্য ধরেন নেপালের জন্য, ভুটানের জন্য, এবং এই সমস্ত জায়গায় চীনের কিছু অঞ্চলের জন্য। আবার আমরা যদি এই ঘটনাটা দেখতে চাই, এইটা হচ্ছে কলকাতা পোর্ট, এই কলকাতা পোর্ট থেকে আমরা ইন্ডিয়ার একটা জাহাজ খালাস হয়ে সেই জাহাজের মালামাল এই শিলিগুড়ি করিডোর দিয়ে ধরেন ত্রিপুরা আসবে, তাকে একটা বিশাল রাস্তা অতিক্রম করতে হবে। কিন্তু সে যদি চিটাগং পোর্টে নামে, চিটাগং পোর্ট থেকে সে মুহূর্তের মধ্যে কিন্তু এইখানে চলে যেতে পারবে। সো এইটা কিন্তু বিশ্ব রাজনীতিতে এই ফ্যাক্টরটা খুবই মাইনর একটা ফ্যাক্ট, বড় বড় ডিলের ক্ষেত্রে এটা খুবই ছোট একটা ডিল। বাট আমাদের ইকোনমিও কিন্তু বড় বড় ইকোনমির তুলনায় ছোট। বাট এই সার্বিক দিক বিবেচনা করে এই অঞ্চলের জিও পলিটিক্সটা আসলে বিশ্ব রাজনীতির বড় বড় রথী মহারথীরা এই যে খুব প্রভাব ফেলবে এটা আমি বিশ্বাস করি না। বাট কোন বেল্টে থাকবে, কাদের সাথে ব্যালেন্স করে বাংলাদেশ চলবে, এই দিকে সবার কনসার্ন থাকবে। ঠিক আছে, এইটাই হচ্ছে বিষয়। সেই জন্য আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে আমরা খুব ক্রাইসিসে পড়ে যাব, বিষয়টা মোটেও এরকম না। ওকে, আজকে আমরা বেশি কথাবার্তা না বলি, আমরা ঠিক আছে, আমরা আবার আপনাদের সাথে কালকেই আরেকটা আলোচনা করতে পারি। ঠিক আছে, আজকের যেহেতু আমরা আসলে পার্টিসিপেন্ট বেশি নিতে পারলাম না, নেক্সট দিন আবার আলাপ আলোচনা করবো না। আরেকটা কোশ্চেন নিতে পারি। শরীফ কিছু বলবেন? জি ভাই বলেন। শোনা যায় আমাকে? শোনা ভাই যায়? আমি শরীফ বলেন। ভাই শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনাকে বলেন। ইয়ে ছিল হচ্ছে যেমন ইঞ্জিনিয়ারিং এর কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে যে প্রশ্ন আসে এগুলা মানে বোঝার চেয়ে মনে হয় যে মুখস্থ বেশি। আর আচ্ছা, বিজ্ঞানের ক্ষেত্রে আপনাদেরকে আমরা বলি, যারা প্রিলিমিনারি এবং রিটেন তারা যারা যাই পড়বেন আর কি, আমি বলবো যে আপনি আগে সায়েন্স আওয়ার যে বইটা বাজারে পাওয়া যায় এই বইটা পড়ে নেবেন। এটা রিটেনের বই, যদিও আপনি এটা রিডিং পড়ে নেবেন। এটা রিডিং পড়ে দেন প্রিলিমিনারিতে এসে আপনি ডাইজেস্ট থেকে পড়বেন। বিজ্ঞানের কোশ্চেন প্রিলিতে আসলে আমার কাছে মনে হয় খুবই কঠিন হয়। আপনি যত বড় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন না কেন, প্রিলির ম্যাথে 15 পাওয়া যায়, প্রিলির বিজ্ঞানে 15 পাওয়া যায় না। তো আমি বলবো সায়েন্স আওয়ার পড়েন সবাই, সায়েন্স আওয়ার পড়ে এসে দেন প্রিলিমিনারির জন্য হলে দেন ডাইজেস্ট পড়েন। আর বিভিন্ন সময় এমসিকিউতে পরীক্ষা দিতে আপনি জিনিসটাকে আপগ্রেড করেন। আর যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রচুর পড়তে হবে। ইভেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়ার পরেও
আমি ধরেন তো আমি তো ইঞ্জিনিয়ারিং পড়েছি, যে বায়োলজিক্যাল রিলেটেড কিছু ব্যাপার আছে, খাদ্য পুষ্টি একবারে তথ্য মুখস্থ, ধরেন পানির টিডিএস কত থাকতে হবে, কত থেকে কত, পিএইচ কত থেকে কত থাকতে হবে, এই সমস্ত জিনিস তো ডাইরেক্ট স্পেসিফিক ব্যাপার। কোন ভিটামিন পানিতে দ্রবীভূত, এই ভিটামিনের কোনটা, এই ভিটামিনটা ধরেন রক্ত জমাট বাঁধায় কোন ভিটামিন কাজ করে, এগুলো তো বোঝা যায় না আসলে, এগুলো তো আপনার মুখস্থই করতে হবে। তো আমি যে কাজটা করতাম, ধরেন যে জিনিস আমার মুখস্থ হয় না, যখন আমি প্রিলিমিনারি পড়তাম, মুখস্থ বলতে হচ্ছে যে জিনিস আমার মনে থাকে না, এই ইনফরমেশনগুলো প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সকালবেলা প্রথম আগে পড়তাম। যেমন আমার মনে থাকতো না বাংলা ব্যাকরণ, এবং বাংলা ব্যাকরণ আমার কিছুই মনে থাকতো না, এবং আমার কাছে খুবই অদ্ভুত লাগতো যে প্রকৃতিপত্তা এরকম কেন, এটা আমারও খুবই অদ্ভুত লাগতো। আমি কিছু ভিডিও টিডিও দেখতাম, তবে আমি খুব সহজ দিয়ে শুরু করতাম, বিপরীত শব্দ, তারপরে প্রবাদ বাক্য টাক্য, তারপরে হচ্ছে আপনার এই যে শব্দার্থ, মানে এই যে সমার্থক শব্দ, এই টাইপের জিনিসগুলো আমি শুরুতে পড়তাম। এবং আমি পড়তাম হচ্ছে একটু আগাতাম, এবং প্রত্যেক দিন সকালে উঠে ব্যাগ যা যা পড়ছি এটা আমি বিছানায় বসে পড়ে নিতাম, একবারে বিছানায় বসে আগে আমি এটা ওভারভিউ দিয়ে নিতাম, তারপরে আমি অন্যান্য কাজ করতাম। সো যাদের এইরকম সায়েন্সও মনে রাখতে সমস্যা হয়, তবে আমি আগেই বলবো ডাইরেক্ট পিলি থেকে ইনফরমেশন মুখস্থ করতে যাবেন না। আগে আপনি সায়েন্স আওয়ার বইটা ছোটোখাটোতে খুব ভালোই লেখছে, খারাপ লেখে নাই একবারে। সো আপনি একটু রিডিং পড়ে নেবেন সায়েন্স আওয়ার থেকে, দেন আপনি পড়বেন। আর যারা হচ্ছে ইন্টারমিডিয়েট সায়েন্স পড়ছেন, তারা বিজ্ঞান সায়েন্স আওয়ার রিটেনের জন্য আমি বলতেছি, সায়েন্স আওয়ার প্রিপারেশন নেওয়ার পরে আপনি অবশ্যই ইন্টারমিডিয়েটের যে ফিজিক্স পড়েছেন, যেখানে চুম্বক, তারপরে হচ্ছে আপনি ইলেকট্রিসিটি, তো চলতরিৎ, স্থিরতরিৎ, চুম্বক, মডার্ন ফিজিক্স, যে ইলেকট্রনিক্সের যে অধ্যায় আছে, এইগুলা একটু পড়ে ফেলবেন। কেমিস্ট্রিতেও কিছু জিনিস পড়ে ফেলবেন, যেগুলো ধরেন যে পিএইচটিএইচ নিয়ে যে চ্যাপ্টারগুলো আছে, এগুলো একটু ইন্টারমিডিয়েটের বই থেকে পড়ে থাকা দরকার। কেননা এই টাইপের রিটেনে কোশ্চেন আসে, রিটেনের সব কোশ্চেন কখনোই সায়েন্স আওয়ার বা বাজারের কোনো বই আপনাকে মানে পুরাপুরি হেল্প করবে না। কিন্তু যারা ইন্টারমিডিয়েটও সায়েন্স পড়ছেন এবং অনার্স মাস্টার্সও সায়েন্সে করেছেন, সায়েন্সের কোনো সাবজেক্টে, তারা সবসময় মাথায় রাখবেন কিন্তু আপনার বড় একটা জায়গা হচ্ছে বিজ্ঞান। 80+ মার্ক রাখতে হবে, বিজ্ঞান 80+ মার্ক রাখতে হবে, এইটার প্রস্তুতি নিতে হবে, এবং এইটা আপনাকে অন্যান্য জায়গায় ক্যাডার হওয়ার জন্য খুবই হেল্প করবে ভাই। 80+ মার্ক রাখতে হবে। সো দ্যাটস ওয়াই এইগুলো ছেড়ে দেওয়া যাবে না। আপনি শুধু যদি মনে করেন বাজারের একটা গাইড বই পড়েই বিজ্ঞান ওকে করে ফেলবো, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনার আরো বেশি করে পড়তে হবে। মাহিদুল এক কোশ্চেন করতে চাইলে করতে পারেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে একটা জিনিস কয়েকবার পড়ার পর হচ্ছে ভুলে যায় আর কি। ধরেন হচ্ছে এই যে মধ্যযুগ বলেন, প্রাচীন যুগ বলেন, বিভিন্ন কবিদের যে উপন্যাস চরিত্র, এখন এগুলা হচ্ছে এই যে প্রিলির বইগুলো থেকে মনে হয় এখন পড়ছি, যখন প্র্যাকটিস করতেছি পারতেছি, কিন্তু দেখা গেছে কালকে পড়তেছি ভুলে গেছি। এখন এই জন্য যদি একটু পরামর্শ দিতেন যে এটার জন্য আসলে আপনাকে আমি দুইটা বাংলা লিটারেচারের দুইটা ভিডিও দিয়েছিলাম, দুইটা ভিডিও আপনি দেখেছেন? জি ভাই, মানে প্রিভিয়াস দুইটা লেকচার। ওকে, জি এরপরে কি আপনি এটা থেকে পড়তে গেছেন, এই সাহিত্য পাঠ? জি জি আচ্ছা ভাই, আমি ওই সাহিত্য পাঠ আপনি যেটা বলছিলেন মহসিন নাজিলা, ওনারটা পড়তেছি, কিন্তু সমস্যা হচ্ছে ধরেন ওই উপন্যাস বা ওই গল্পের ব্যাপারে একটা আইডিয়া পাওয়া হয়, কিন্তু দেখা গেছে হচ্ছে ধরেন এর ভিতরে তো আরো অনেকগুলো জিনিস আছে। তো এই জন্য আমি এখন একটা কাজ করতেছি হচ্ছে, যখন ওই যে ধরেন রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো আছে, ধরেন হচ্ছে বউ ঠাকুরের হাট বলেন বা এই দুই বোন বলেন, এগুলো হচ্ছে আমি একটা সামারি যখন দেখি তখন কাহিনীটা মনে থাকতেছে। এখন এরকম করে তো সবগুলা সাহিত্যিকের উপন্যাস ছোট গল্প দেখা না, সম্ভব না। এটা সম্ভব না। আপনি বড়টা শিখবেন, কিছু বড়টা শিখবেন, এতে একটা ভাব ক্রিয়েট হবে, এইটা দিয়ে আপনি অনেক দূর আগায় যেতে পারবেন। এটা করবেন এটা আপনি করবেন, এবং এরপরে প্রিলিমিনারির বই পড়বেন, এবং সাহিত্য মনে রাখার জন্য রেকর্ডিং করার প্র্যাকটিস করতে পারেন। রেকর্ডিংটা করলে আমার মনে হয় ভালো আর কি। রেকর্ডিংটা করলে আপনি পরবর্তীতে মাঝে মাঝে শুনলেন নিজের রেকর্ডিং, নিজের কণ্ঠ আপনি মাঝে মধ্যে শুনলেন, শোনার পরে আপনি দেখবেন এইগুলা। এবং সাহিত্য মনে রাখার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাহিত্য নিয়ে গল্প করা বলতে হচ্ছে ধরেন আরেকজন প্রিলি ক্যান্ডিডেট আপনার আছে বা আপনার মতন পড়তেছে, তার সাথে ধরেন আসেন আমরা আজকে আপনি তাকে নিয়ে তার সাথে একটু গল্প করলেন। মেডিকেল যারা পড়ে ওরা বলে ডেমো দেওয়া। এই আপনি যে কাজটা করতে পারলেন সেটা হচ্ছে আপনি
ওর সাথে কিছুক্ষণ ধরেন আপনি বললেন যে আসো শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে তোমারে কোনো কিছু দূর বলি, আপনি তাকে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কিছুক্ষণ গল্প টল্প শোনালেন। এইভাবে আসলে সাহিত্য মনে থাকে, এবং বিলিভ ইট অর নট, একবার মনে থাকা শুরু হয়ে গেলে আপনার এইগুলোতে আপনি অনেক ভালো করবেন। আসলে আপনার এই ভয়টাই কেটে যাবে, পুরা ভয় কেটে যাবে। আপনার কি মনে হয় যে এখন এই যে আপনি যেভাবে এখন পড়তেছেন, এটা আগের তুলনায় কি আপনি এখন একটু পাচ্ছেন না, কনফিডেন্স পাচ্ছেন না? জি জি ভাইয়া, এখন ওই যে কাহিনীগুলা পড়ার কারণে যদি খুব টাইম লাগতেছে, কিন্তু মনে হচ্ছে টাইম যে তো এটা অনেক লাগবেই, বেশি টাইম তো হচ্ছে। লাগবে, টাইম দিতে হবে, টাইম লাগবেই। কিন্তু কথা বলেন ভাই, প্রচুর কথা কন মানুষের সাথে, এটা নিয়ে প্রচুর কথা বলেন, এই সাহিত্য টাহিত্য নিয়ে। আমি এই কাজটা করতাম, আমি প্রচুর কথা বলতাম। মানে আমার আশপাশে দুইটা ছোট ভাই থাকতো, ওরা তখন প্রিলিমিনারি পড়তো, ওরা আসলে ওদের সাথে এগুলো নিয়ে কথাবার্তা বলতাম, সাহিত্য নিয়ে প্রচুর কথা বলতাম। আসলে প্রিলিমিনারি প্রিপারেশনের আগে অন্য কিছু নিয়ে কারোর সাথে গল্প টল্প করাও ঠিক না, গল্প করলেও এইগুলা নিয়েই গল্প করতে হয়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আরেকটা বলেন, প্রশ্ন করতাম যদি। বলেন। ভাইয়া আপনি কি হচ্ছে বিসিএস ছাড়া অন্য কোথাও আর এক্সাম দিয়েছেন? আমি আসলে বিসিএস ছাড়া আরেকটা পরীক্ষা দিয়েছিলাম, শুধু একটাই পরীক্ষা দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে বিএসটিআইতে। যদিও আমি এটার ভাইবা দিতে পারি নাই। ভাইবা দিতে পারি নাই হচ্ছে যে যখন আমার ভাইবার ডেট পড়েছিল তখন আমার বিসিএস এর রিটেন ছিল। তো আমার খুবই ইচ্ছা ছিল ভাইবাটা দিব, এবং আমি বিএসটিআইতে অ্যাপ্লাইও করেছিলাম, বাট তারা আমার ভাইবার ডেট চেঞ্জ করে নাই। মানে আমি ঢাকার পরীক্ষার্থী ছিলাম না রিটেনের সময়, আমি রিটেন দিয়েছিলাম রাজশাহীতে। তো সেই জন্য হচ্ছে আমি আপনার মানে এই ভাইবাটা দিতে পারিনি। আমি শুধু একটাই পরীক্ষা দিছি, মানে বিসিএস এর বাইরে। আমি দুইটা বিসিএস দিছি, 43 and 44, আর বিএসটিআইতে একটা পরীক্ষা দিছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে, আমরা ওই যে বাংলাদেশ বিষয়গুলো বা আন্তর্জাতিক বিষয়গুলোর ক্ষেত্রে যখন রিটেন এর ওখানে তো বেশিরভাগ কোশ্চেন গুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল হয় বা রিসেন্ট অ্যানালাইটিক্যাল, কোশ্চেন হ্যাঁ গুলো আসে আর কি, হ্যাঁ গদ হ্যাঁ বাঁধা কোনো কোশ্চেন হ্যাঁ আসে না। তো হ্যাঁ ওই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমরা যে বইগুলো পড়তেছি এগুলো তো মোটামুটি বলা যায় যে হচ্ছে মানে ফিক্সড এই জিনিসগুলো। রাইট। এখন ধরেন ওয়ার্ল্ড ইকোনমি বলেন বা ওয়ার্ল্ড যে পলিটিক্স বলেন, ওগুলো তো অলওয়েজ চেঞ্জ হয় আর কি। হ্যাঁ চেঞ্জ এখন হয়। কিছু আপনি যে ধরেন আমাদের কথাবার্তা শুনতেছেন, এই কথাবার্তা শোনার পরে আপনার ভেতরে একটা কিন্তু বেসমেন্ট তৈরি হচ্ছে। এই বেসমেন্টের পরে আপনাদেরকে আমি আরেকটা কাজ দিই আপনাদের সবার জন্য। ইন্ডিয়ান একটা হচ্ছে নিউজ চ্যানেল আছে, ফার্স্ট পোস্ট। এইখানে দেখবেন হচ্ছে প্রত্যেক দিন 1 ঘন্টার করে নিউজ রাত্রে দেয় হচ্ছে পালকি শর্মা। উনি তো বায়াসড, উনি একটু পালকি শর্মা বায়াসড না। আপনি পালকি শর্মার বাংলাদেশের যে স্টুডেন্ট মুভমেন্ট হচ্ছে এর নিউজ দেখেন, তারপরে আপনি নিজেদের নিউজ সাথে ওর নিউজ মিলান, তাইলে আপনি বুঝবেন। আপনারা ফার্স্ট পোস্টের এটা দেখতে পারেন, ঠিক আছে? প্রত্যেক দিনেরটা দেখতে হবে না, তবে একটা মেয়ে মানুষ কত বোল্ড হইতে পারে এবং নিউজ প্রেজেন্টার কেমন হইতে পারে, পালকি শর্মা আসলে খুবই অন্য লেভেল, খুবই হাই লেভেল। তো এটা আপনারা দেখতে পারেন, মানে ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার মেমোরি খুলে গেছে, মানে আপনার মেমোরি বলতে আপনার থিঙ্কিং জিনিসটা বড় হয়ে গেছে, ঠিক আছে? সব নিউজ দেখবেন না, আপনি শুধু পালকি শর্মার এই ভিনটেজের সে একটা করে, এই ভিনটেজ উইথ পালকি শর্মা 1 ঘন্টার মতন ভিডিও করে, প্রত্যেক দিন একটা করে। তবে আপনি দেখবেন যে সে না দেখলেও আপনি প্রথম 15 মিনিট দেখবেন, প্রথম 15 মিনিটে সে বিভিন্ন জায়গার ইস্যু কি বলবে এইগুলা বলে, এতটুকু শুনবেন, ঠিক আছে? এতে করে যে যারা ইংলিশ শিখতেছেন বা বিভিন্নভাবে ইংলিশ পড়তেছেন তাদেরও উপকার হবে আর কি, যে কিছু জিনিস ইংরেজিতে শিখলেন আর কি। আই বিলিভ এইটা আপনারা করেন, যারা ভবিষ্যতে রিটেন দিবেন, খুবই হেল্প করবে ভাই, খুবই হেল্প করবে। এবং আপনি ইউনিক ইনফরমেশন লিখবেন। ধরেন আপনি বাজারে এখন যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনি বাজারের একটা বই থেকে এসে তথ্য পড়েন, আপনি আগামী 10 দিন আপনি পালকি শর্মার রাশিয়া ইউক্রেন নিয়ে যুদ্ধের ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে আপনার কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে। যে তখন আপনি দেখবেন যে এই বাজারে যে গাইড বই থেকে আপনি পড়বেন, আপনার কাছে মনে হবে ঘু লেগছে একবারে, ঠিক আছে? এটা কোনো কারণই না এই টাইপের ধরেন আপনি হবে। আপনি রিসেন্টলি হচ্ছে আমেরিকা ন্যাটোর ব্যানারে মিসাইল পাঠাবে, মানে পুরা আপনার ক্রুজ মিসাইল এবং অ্যাটাক মিসাইল টাইপের মিসাইল বসাবে হচ্ছে জার্মানিতে। এবং এইটা জার্মানিতে কেন বসাবে? জার্মানিতে বসালে এটা রাশিয়ার জন্য থ্রেট, জার্মানির থেকে রাশিয়ার উপর মারা যাবে আর কি। যদিও কোনোদিন মারবে না, বাট হচ্ছে যে অস্ত্র নিয়ে ভয় দেখানো আর কি। কিন্তু এর প্রেক্ষাপটে
এখন যেটা করছে ধরেন পারমাণবিক অস্ত্র মানেই যে আপনার একবারে না হিরোশিমা নাগাসাকি তা না, কিন্তু ছোট ছোট পারমাণবিক অস্ত্র হতে পারে, যে ছোট্ট একটা মিসাইলের মাথায় আপনি 2 কেজি ইউরেনিয়াম বেঁধে দিচ্ছেন, যে ইউরেনিয়াম যায় ব্লাস্ট করবে। তো আপনি যায় ফেলে দিলেন একটা এরিয়া অঞ্চলে, একটা বিশাল ইয়ে হইলো, একটা ধ্বংসযজ্ঞ হইল। তো এরকম ছোট ছোট পারমাণবিক অস্ত্র মারার ধামকি দিচ্ছে হচ্ছে এখন রাশিয়া, এবং ইউক্রেনের বর্ডারের এই পাশে তারা ওই টাইপের গাইডেড মিসাইল সহ তারা তাদের বিভিন্ন ধরনের মিলিটারি মোবিলাইজ করছে, এবং তারা টেস্টও করছে। টেস্ট করে কিন্তু বিশ্বকে দেখায়, টেস্ট করে শুধু নিজের অস্ত্রের পরীক্ষা চালায় তা না, টেস্ট করে সারা পৃথিবীকে দেখায় যে এই জিনিস আমার কাছে আছে এবং আমারটা কাজ করে। ঠিক আছে, এইটা সারা পৃথিবীকে দেখায়, থ্রেট দেয়, এবং এরা জানান দিয়ে কিন্তু থ্রেট দেয়। মানে একটা আমার কাছে এই অস্ত্রটা আছে, এই অস্ত্রটা গোপন করে রাখলাম, ব্যাপারটা তা না, কিন্তু এই অস্ত্রটা তারা বাস্ট করবে, বাস্ট করার পরে তারা এই ঘটনাটা ভিডিও করবে, ভিডিও করে তারা তাদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় দেখাবে যে এই জিনিস আমাদের আছে, আমরা এই জিনিস মারতে পারি। সো এইটা দেখেন, ও জার্মানি থেকে থ্রেট দিবে, ও এইখান থেকে থ্রেট দিবে। এটা হচ্ছে রিসেন্ট, এই গত মাসের ঘটনা আর কি। এই সমস্ত রিসেন্ট টাইপের জিনিসটা আপনি পরীক্ষায় লিখবেন যে এখন যুদ্ধের ঘটনা কি। আপনি এখনও যদি সেই ইয়ে করেন যে দানেস্ক আর লোহানেস্ককে ইয়ে করে সেই 22 ফেব্রুয়ারি অ্যাটাক করছে এবং এই ন্যাটো ট্যাটো নিয়ে প্রচুর কথাবার্তা বলেন, ওইগুলা তো যুদ্ধের মোড় তো চেঞ্জ হয়ে গেছে। সো ফার্স্ট পোস্ট সবাই দেখবেন, এটা আমি বলবো আর কি, ফার্স্ট পোস্ট সবাই দেখবেন। সাফা কিছু বলতে পারেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা কোশ্চেন ছিল। একটা হচ্ছে 46 প্রিলি কি ক্যান্সেল হওয়ার পসিবিলিটি আছে? এইটা রেকর্ডিং দিলে শুরুতেই আমি কথা বলেছিলাম, আপনাদের একটু ফার্স্টের দিকে দেখে ও নিন। সেকেন্ড আচ্ছা। কোশ্চেন বলেন। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, পড়ায় কনসিস্টেন্সি রাখতে পারি না। কোনোদিন হয়তো অনেক পড়তেছি, কোনোদিন হয়তো 2 ঘন্টা, আর এর বেশি পড়তে পারতেছি না। মানে এটার জন্য কি কোনো টিপস আছে যে পড়ায় কনসিস্টেন্সিটা কিভাবে রাখা যায়, বা আমার আপনি কাছে কি মনে হয় কোনো আমার কাছে স্ট্র্যাটেজি মনে হয় যে ফলো করেন? চাহিদাটা কেমন, আপনার চাহিদা কেমন। চাওয়া একটা জিনিস, আর চাওয়ার মতন চাওয়া কিন্তু আলাদা আর একটা জিনিস। সো আপনি যে আপনার ট্র্যাক হারায়া ফেলতেছেন, এর মানে এই আপনি জিনিসটা খুবই পারফেক্টলি আপনার ভেতরে এখনো জিনিসটা বসাতে পারেন নাই। ঠিক আছে, জি ভাইয়া। সো নিজের মধ্যে ওই জিনিসটা বসাতে হবে। আপনি থাকেন কোথায়? ভাইয়া আমি মিরপুর থাকি, ঢাকায়। মিরপুর থাকেন। আপনাকে একটা কাজ দিতে পারি, সেটা হচ্ছে এই আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা কি রিসেন্ট টাইমে যাবেন? না না, আমার গ্রামে একদমই যাওয়া হয় না। ওকে, আমি ঢাকায় স্থানীয়, তো আচ্ছা, ওখানে যাওয়া আপনারা হয় একটা না। কাজ করতে পারেন, যারা ধরেন এই আমি এই কাজটা করতাম, ঠিক আছে, এই কাজটা মাঝে মাঝে 2-1বার করেছি আর কি। সেটা হচ্ছে ধরেন ক্যাডার সার্ভিসে যারা চাকরি করে তাদের কর্মক্ষেত্রটা কেমন এবং তারা আসলে কি রোল প্লে করে, এই জায়গাটায় 1-2বার যায় ঘুরে আসতে পারেন। এই এটা জায়গাটায় কিভাবে, মানে কিভাবে দেখবো, ঢাকায় বা থাকলে এটার আপনি ওয়ে? পসিবল হচ্ছে আপনি জগন্নাথ ইউনিভার্সিটির পাশে হচ্ছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় আছে, ওইখানে যায় দেখবেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কোর্ট টোটো আছে ওইখানে। সো ওইখানে যে আপনি একটু ঘুরে আসতে পারেন। আবার এটাও করতে পারেন যে আপনার কুমিল্লা গিয়ে আপনার কুমিল্লা কালেক্টরেট ঘুরে আসতে পারেন, মানে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়, এবং সেইখানে গিয়ে তারা কি কি কাজ করে এবং কিভাবে কাজ করে এই বিষয়গুলো দেখতে পারেন। এইগুলো দেখলে আগ্রহ জন্মায় আর কি, আগ্রহ জন্মায়। এবং আমার মনে হয় যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায় ধরেন ফুটপাতে বা যে কোনো জায়গায় লোকেশনে ঘন্টাখানেক বসে থেকে আসতে পারেন, আগ্রহ জন্ম নিবে যে আসলে রোলটা কি প্লে করবেন আপনি। মানে এটা বলতেছি যারা একবারেই মোটিভেশন পান না তাদের জন্য, আর যাদের এমনিতেই চড়া মোটিভেশন আছে তাদের ব্যাপারটা আলাদা। শোনেন, মোটিভেশন বলতে হচ্ছে এই শব্দটাই আমি বিশ্বাস করি না। আগ্রহটা কি আপনার? আপনি শোনেন, আপনি তো মেয়ে মানুষ, আপনাকে বলি, একটা ক্যাডার সার্ভিসের একটা মেয়ের বর্তমান বাজারে দর কত জানেন? দর বলতে আসলে খুবই আই এম সরি যে এই টাইপের শব্দ আমি উচ্চারণ করা ঠিক হয় না, বাট আমরা যেভাবে বলি আর কি, আপনার সামাজিক যে অ্যাকসেপ্টেন্স, এটা খুবই অন্য লেভেলে চলে যাবে, খুবই অন্য লেভেলে। ঠিক আছে, শোনেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি কখনোই বলবো না যে একজন ক্যাডার সার্ভিসে বসে এটা লাইফের খুব বড় অ্যাচিভমেন্ট, তা না, খুব বড় অ্যাচিভমেন্ট না, বাট সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা কিন্তু অন্যরকম।
এবং অনেকেই ধরেন ক্যাডার সার্ভিস নিয়ে অনেক কথাবার্তা বলবে, খারাপ কথা মার্কেটে প্রচলিত হবে, এই যে স্ট্যাটাস দিবে, এই সমস্ত বিভিন্ন কিছুই বলবে। বাট দিন শেষে কিন্তু সে মনে মনে জেলাস ফিল করে, দ্যাটস ওয়াই সে, এবং তাকেও খুঁজে দেখবেন যে সেও ট্রাই করে সে পারে নাই, দ্যাটস ওয়াই সে এই টাইপের কথাবার্তা বলে আর কি। বাট একটা জিনিস হচ্ছে, আপনি রাষ্ট্রের খুব সামনে থেকে রাষ্ট্রকে সার্ভিস দিবেন, এটা খুবই অন্যরকম। তারপরে আমি কখনোই বলবো না এটা লাইফের খুবই বড় একটা অ্যাচিভমেন্ট, বাট এটা একটা অ্যাচিভমেন্ট। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমি আমার অরিজিন গ্রামে, আমি এর আগেও লাইফে অনেক কিছু ধরেন ছোটোখাটো জিনিস আমি অ্যাচিভ করেছি, কিন্তু আমার সমস্ত জিনিস লাইফের অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে যখন আমি ক্যাডার সার্ভিসের সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে কিন্তু বাৎসরিক যে প্রোগ্রাম আর কি, এই প্রোগ্রামে স্টুডেন্টদের উদ্দেশ্যে মেইন বক্তা এবং বিশেষ অতিথি হিসেবে কিন্তু সেখানে তারা আমাকে নিয়ে গেছে। আমি বলতেছি না যে এটা হ্যাঁ, আমি ওই ভিডিও ছিল মনে হয় একটা, আমি ওটা এটা দেখেছিলাম। আমি জাস্ট এটা একটা একটা বেশি ভিডিও। ইউলজি টাইপের, বাট এই ফিলিংসটা একটু অন্যরকম যে আপনার টোটাল আপনার টোটাল গ্রামের অঞ্চলের মানুষের আপনি একটা কথা বলতেছেন, সেই কথা আপনার টোটাল গ্রাম অঞ্চলের মানুষ শুনতেছে। এই সামাজিক অ্যাকসেপ্টেন্সটা একটু অন্যরকম, এবং এই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য আপনাকে আসলে কত কি পাড়ি দিতে হবে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করবেন আর কি। আর ভাই এই কষ্ট আসলে, এই যে বিসিএস এর এই প্রিপারেশনের যে কষ্ট ভাই, এই কষ্ট আপনি কিছুদিন পরে আপনার আর এইগুলা কষ্ট মনে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে শুধু ধৈর্য, এটা কষ্ট না, এটা ধৈর্য। পড়ালেখা করেন ভাই, সবাই পড়ালেখা করেন ভাই, এবং এই পড়ালেখা আসলে এতই বেশি পড়ালেখা করা উচিত যে এইখান থেকে আসলে মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই ভাই, কোনো সুযোগ নাই এইখান থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার। মানে আপনি যদি চিন্তা করেন আজকে 2 ঘন্টা পড়তেছি, আজকে 5 ঘন্টা পড়তেছি, তবে কেউ নিজের ব্যক্তিগত জীবন বিসর্জন দিয়ে পড়ালেখা করবেন না। মেন্টালি হ্যাপি থেকে পড়ালেখা করতে হবে এবং পড়ালেখার আনন্দ নিতে হবে। নতুন একটা জিনিস শিখলেন, সেই জিনিসটা মানুষের কাছে খুব আনন্দ নিয়ে গল্প করতে হবে আপনার আরেকজন সাথে, মানে আরেকজন প্রতিযোগীর সাথে, তাহলে আপনার খুবই ভালো হবে আশা করি। জি ভাই, আরেকটা কথা, বলেন। আপনাকে দেখলে মানে সবসময় মনে হয় যে মানে আপনি অনেক জানেন, মানে জানার পরিধি আপনার অনেক। তো এটা দেখে আসলে অনেক ইন্সপায়ার্ড হই যে ভাই তো অনেক জানে। এখন মানে এরকম আসলে জানার মানে আপনি যে এত জানেন কিভাবে আর কি? আমি আসলে ব্যাপার হচ্ছে কি, ধরেন আমি খুবই যে কোনো কিছু, আমি বলবো যে আমি অনেক পড়ি তা না, বাট আমি খুব অ্যাক্টিভ রিডার। আমি অ্যাক্টিভ রিডার, ধরেন আপনাদের আমি একটা দেখাতে পারি, সেটা হচ্ছে আমি যেভাবে পড়ি। ধরেন আমি এই যে বইটা সবেমাত্র শেষ দিলাম, এটা জন জে মার্শেইমারের দ্য ট্রাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স বইয়ের নাম আর কি। আপনি যে কোনো জায়গায় যদি পেজ ওপেন করেন, ধরেন এইরকম, এটা আপনি দেখতে পাচ্তেছেন কিনা আমি জানি না, আমি পেন্সিল দিয়ে দাগায় দাগায় পড়ি এবং আমি খুবই ভালো ভালো দাগায় পড়ি, মানে প্রচুর দাগানো, কিন্তু প্রত্যেকটা পেজ দাগানো। এবং এটা যদি আপনি দেখেন যে, এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো দাগানোর প্যাটার্ন আলাদা। এই যে কিছু কিছু জায়গায় দেখেন আমি দাগাইছি এবং 3টা স্টার দিয়ে রাখছি, আবার এখানে কিছুটা আমি গোল করে ফেলছি একবারে। এটা কেননা এইগুলা হচ্ছে খুবই আমার কাছে মনে হয়েছে যে কোনো কিছু নিয়ে আলোচনা করার জন্য এই পয়েন্টগুলো খুবই ভাইটাল পয়েন্ট। এবং বিষয়টা কি, আমার যখন পড়া শেষ হয়ে যাবে বইটা, ধরেন এই বইটা পড়া আমার শেষ, আরও 1 সপ্তাহ 15 দিন পরে আমি এই বইটা আবার পড়বো কেমন, তখন আমার এই টোটাল বইটা পড়তে আমার লাগবে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। তখন কি আমি যেই জায়গাগুলো বেশি বেশি বোল্ড করে রাখছি, শুধু ওই জায়গাগুলো পড়বো এবং ওইটা দিয়ে টোটাল ভাবটা আবার মনে করার ট্রাই করব। দ্যাটস ওয়াই হচ্ছে ধরেন আমি অনেক জিনিস মনে রাখতে পারি, আমার মনে হয় আর কি। আর আপনি যদি একটা বই পড়ে চলে যান, খালি একটা বই পড়ে চলে গেলেন, ধরেন একটা উপন্যাসই যদি আপনি পড়েন, ধরেন হুমায়ুন আহমেদের একটা উপন্যাস আপনি পড়লেন, ধরেন মিসির আলী সিরিজের একটা উপন্যাস নিষাদ। তো নিষাদ উপন্যাসের গল্প কি, ধরেন আপনারা যারা এখন জয়েন করছেন, এখন আছেন 2-1 জন আসলে পড়ে থাকতে পারেন, কিন্তু আপনি দেখবেন যে গল্প মনে করতে পারতেছেন না এখন। কিন্তু আপনি গল্পটা মনে করতে পারতেন যদি পড়া যেদিন শেষ হয়েছিল এরপরে 2-1 জনের কাছে নিষাদ নিয়ে গল্প করতেন এবং 1-2 মাস পরে ঋষাদের গল্পটা আবার আপনি রিকল করতেন, তাহলে আপনার মনে আসতো যে আচ্ছা নিষাদের গল্পটা তো এইরকম। তো দ্যাটস ওয়াই গল্প করতে হবে ভাই, কথা বলতে হবে। আর এই যে দাগায়া পড়া বা হচ্ছে ওই জিনিসটা নিয়ে নোট রাখা, আমি নোট রাখতে পারি না, এই জন্য আমি এইভাবে দাগায়া পড়ি পেন্সিল দিয়ে, এবং আমি উপন্যাসও দাগায়া পড়ি।
এইটা আমি শিখেছিলাম হচ্ছে আহমদ সোপার যদ্যপি আমার গুরু বইতে আহমদ সোপা বলেছেন যে আহ, ওই রাজ্জাক স্যার আহমদ সোপাকে বলতেছে কি মৌলভী সাহেব পড়ছো, যদিও রাজ্জাক স্যার কথা বলতেন হচ্ছে পুরান ঢাকার লোকাল ভাষায়। তো বলছে জি পড়ছি। তা বলছে নোট করছো? তা বলছে নোট করি নাই। তো তো রাজ্জাক স্যার বলছে বই পড়া যতটা না জরুরি, বইয়ের মেইন মেইন কথাগুলা নোট করা তার চেয়ে বেশি জরুরি। এটা রাজ্জাক স্যারের মতন মানুষ বলছে। সো রাজ্জাক স্যার তো মানে এই সমস্ত জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইয়ে করে নাই। আর একটা জিনিস আপনাদের আমি বলি যে আপনারা যদি মনে করেন যে ঐতিহাসিকভাবে আমি অনেক পড়ালেখা করছি, তা না ভাই। ঐতিহাসিকভাবে আমি অনেক পড়ালেখা করি নাই। জীবনে 2-4টা যাই বই বই পড়ছে এটা সিভিল সার্ভিস প্রিপারেশন নিতে এসে, মানে এই লাইনে আসার পরে আমি এইগুলা পড়ছি আর কি। ঠিক আছে, এই লাইনে এসে এইগুলা পড়ছি। এবং প্রথমে এই বাজারের আপনারা যে গাইড বই পড়েন এইগুলা পড়তে গেছি, এইগুলা পড়ছি। এইগুলা পড়ার পরে আমার মনে হয়েছে যে এইগুলা থেকে তো আরো বাইরে বের হয়ে আসা উচিত। বাইরে বের হয়ে আসার পরে আমি অন্যান্য ছোটোখাটো বই খুঁজে খুঁজে বিভিন্ন জিনিস আমি পড়ছি। তবে আমি আসলে পৃথিবীর কোনো অ্যাক্টিভিটির সাথে ছিলাম না এই সিভিল সার্ভিস প্রিপারেশনের সময়। শুধু ঢাকা ভার্সিটিতে আমি মাস্টার্স করতাম আর পড়ালেখা করতাম। আর ঢাকা ভার্সিটির মাস্টার্সটা আমার খুব একটা অত বেশি চাপ হয় নাই। সো আমি পড়ালেখার দিকে ছাড়া অন্য কোনো কিছু, ধরেন টিউশনি বলেন, কিছু বলেন, যে কোনো কর্মজীবন ব্যস্ততা, এইসব কোনো কিছুই ছিল না আমার, কোনো জিনিসই ছিল না। সো দ্যাটস ওয়াই আমি পুরাপুরি মনোযোগটা দিতে পারছিলাম। আড্ডা আমি দিতাম, সেই আড্ডাটাও এই প্রিপারেশন যারা নেয় এদের সাথে দিতাম। একটু নিজেকে আড়াল করে ফেলা দরকার। এবং আমার এই যে ফেসবুক আইডি বা যা কোনো কিছু দেখেন, এগুলা তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। আগে আমার একটা আইডি ছিল, সেগুলো ডিলেট, মানে ডিঅ্যাক্টিভ না, ডিলেট। ঠিক আছে, পুরা এইগুলা কোনো কিছুই ছিল না। যদিও আমি একটা আইডি চালাতাম অন্য নামে, সেখানে কোনো ফ্রেন্ড ছিল না, আমি একাই ছিলাম। সেটা আমি 2-একটা ফেসবুকের গ্রুপ দেখতাম, মানে এই যে বিসিএস এর গ্রুপ ট্রুপ, মানুষ কি করে এইগুলা দেখতাম। তো এটা হচ্ছে বিষয়, আপনারা একটু রিগোরাস হন আর কি। আর জি ভাইয়া, থ্যাংক হাসিব ইউ কি ভাইয়া। কিছু বলবেন? হাসিব। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম কথা শোনা যাচ্ছে আসসালাম। আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাই আমি হচ্ছে আপনার ভার্সিটি জুনিয়র এবং ওকে, মেকানিক্যাল ডিপার্টমেন্টেই। বাহ, আমার একটু চাইল্ডিশ কোশ্চেন ছিল বলেন। যে আমরা যারা এবার আন্দোলনে হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেট করলাম, রাইট। তো পরবর্তীতে আমরা জয়েন করার পরে সামহাউ 10 ইয়ার অর 15 ইয়ার্স হুম। এই সরকার যদি আবার ব্যাক করে, তো সেক্ষেত্রে আমাদের তো একটা মানে বলা যায় না যে কোনো প্রফেশনালি প্রবলেম হতেই পারে, মানে এটা ওকে, কি আসলে এই এই কোনো 10 ইস্যু হতে পারে বছর কিনা? পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কখনোই সেম হবে না। ঠিক আছে, আপনার তারপরেও মানে কখনোই সেম হবে বাংলাদেশের না। পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি এমন হয় পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট, আমার দৃষ্টিতে পলিটিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হবে বাংলাদেশের, এবং এই চেঞ্জটা হওয়ার একটা ধাপ ক্রিয়েট হয়েছে। এইখানে কোনোদিন প্রতিহিংসা দিয়ে রাজনীতি করা যাবে না। আর আপনার কি মনে হয় যে ইন্ডিয়াতে আপনি কংগ্রেস করেন দেখে বিজেপি আলারা আপনাকে মারবে? ব্যাপারটা এরকম না, বা আপনাকে চাকরি থেকে সরায় দিবে, এরকম কখনোই হবে না। এইটা ভাবার কোনো কারণই নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, মানুষ পরিবর্তনশীল, মানুষের মতাদর্শও পরিবর্তনশীল। ঠিক আছে, মানুষ কখনোই ধরেন বাই বন একটা মতাদর্শ নিয়ে থাকে। সে এখন ধরেন এইরকম, এখন আপনার কি মনে হয় বাংলাদেশের পৈতৃকভাবে আপনারা যারা স্টুডেন্ট ডাইরেক্ট রাস্তায় মুভ করছেন, এইরকম ছেলে পেলেও মুভ করছে না ভাই? যার বাপ আওয়ামী লীগের রাজনীতি করে, তার মা আওয়ামী লীগের রাজনীতি করে, ভাই আওয়ামী লীগের রাজনীতি করে, এরাও মুভ করছে না ভাই? হ্যাঁ, তো এইটা তো কোনো পলিটিক্যাল মুভমেন্ট না, এটা তো জন আন্দোলন, এটা কোনো আচ্ছা, পলিটিক্যাল মুভমেন্ট না। তো হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমি হচ্ছে চাচ্ছিলাম আর কি একসাথে রিটেন সহ শুরু করতে আর কি, মানে হুম রিটেন দিয়েই শুরু করতে আর কি। হুম এই অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা, নাকি আমি আগে এটাই প্রিলি আমি যেভাবে শেষ করে দেন? পড়াচ্ছি, আমি যেভাবে বলতেছি যে আগে আপনি রিটেনের বই পড়বেন, দেন প্রিলিতে আসবেন। আগে আগে এটা, তারপরে প্রিলিতে। তোমার কি গ্রাজুয়েশন শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে এবারই গ্রাজুয়েশন শেষ হয়েছে, মানে 24 আর কি, 18 ব্যাচ ছিলাম আমি। ডিফেন্স শেষ? হ্যাঁ হ্যাঁ, ও আরেকটা হুম হুম, হ্যাঁ বলো। হাসিব শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনটা বোধহয় প্রবলেম করতেছে, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা হাসিব, আমরা
শুনতেই পাচ্ছি না। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন। সেটা হচ্ছে ওই যে আপনি ভাইয়া ওই যে যে নোটটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ ভাইয়া ওই যে নোটটার কথা পিডিএফ বা সামহাউ শেয়ার করে। ওকে। আচ্ছা, নোটটা হচ্ছে আমি একটা ছোট ভাই যখন আমার বাসায় আসবে, মানে একটা ফ্রি টাইম কাটাবে, তখন আমি হচ্ছে তাকে দিয়ে এটা পিডিএফ করব। পিডিএফ করার সাথে সাথেই আমি দিয়ে দিব, ঠিক আছে? পিডিএফ খুব তাড়াতাড়ি দিয়ে দিব, মানে উইথিন 10 ডেজ মতন, মানে এর মধ্যেই দিয়ে দিব। মানে এটা তো পিডিএফ অনেক পেজ, তো 2টা খাতার, এবং এটা হাতে লেখা, তো এটাকে পিডিএফ করতে হবে। পিডিএফ করে দেন আমি ডাইরেক্ট ইয়েতে দিয়ে দিব, মানে ক্লাসরুমেই দিয়ে দিব। এটা খুবই, যারা মেকানিক্যাল আছে তাদের কোনোই সমস্যা হবে না, এটা খুবই খুবই হেল্পফুল হবে। এই খাতার বাইরে কিছুই পড়া লাগবে না। খাতার বাইরে পড়া যেতে পারে শুধু 44তম এবং 45তম বিসিএস এর রিটেন কোশ্চেনে, যা এর মধ্যে নাই সেইটুকু শুধু পড়া লাগবে, আর কিছুই পড়া লাগবে না। রিয়াদ কিছু বলবেন? রিয়াদ? ওকে, আচ্ছা, শাহাবুদ্দিন কিছু বলতে পারেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসলে আমি কোনো কোশ্চেন করব না, আমার একটু অনুভূতি আর কি প্রকাশ করব। আমি আসলে রাজশাহী থেকে আপনার সাথে জয়েন হয়েছি। তো আমি একটা টার্ম জানি যে আইস ব্রেকিং। তো আপনার সাথে যখন আমি ক্লাস করি তখন মনে হয় যে মাঝখানে একটা দেওয়াল আছে, ইচ্ছা হয় যে আপনার সাথে সরাসরি কথা বলার, কিন্তু ওইভাবে হয় না। ওই জন্য আর কি আজকে কথা বলতে চাইলাম যে মানে অনেক কিছু খোঁজাখুঁজির পরে আপনার এখানে আসছি। তো আমি তো 46 দিয়েছিলাম, কিন্তু ওই সময়ে যে প্রিপারেশনটা সেটা একদমই এলোমেলো, মানে কোনোভাবেই গুছিয়ে উঠতে পারছিলাম না। কিন্তু আপনি যে স্ট্র্যাটেজিটা বলেছেন সেটাতে আমি আসলে কোনো মানে হেল্প পাচ্ছি এখানে, যে একটু ক্লিয়ার হচ্ছে। আর আমি আর কি সচরাচর এমনি ভিডিও বা ভয়েস রেকর্ডিং এই জিনিসটা আমার কাছে ফ্যাশন মনে হয়, ভালো লাগে। তা আপনি যেহেতু বলেছেন যে অনেক বিষয়গুলো রেকর্ডিং করতে পাই, তো আমি ফেসবুকে কি বিষয়গুলো যখন আমি এটা রেকর্ড করব, তখন আমি যখন ফেসবুকে পোস্ট করি কোনো, যেমন আমি একটা ছবি পোস্ট করলে ওটা যখন রিভিউ আসে তখন আমার কাছে ভালো লাগে। তো আমি একটা উপন্যাস যদি রেকর্ড করি সেটা পোস্ট করতে পারি কিনা, যদি আপনি বলেন যে না পোস্ট করলে বিষয়টা ভালো না, হবে, পুরো তাহলে উপন্যাসটা এই টাইমের জন্য পুরো উপন্যাসটার অডিও করাটা ঠিক না। আমি এই টাইমে পুরো না, আমি জাস্ট যেটা সামারি মনে রাখার জন্য আর সামারি, কি আর যতটুকু। মূলত সামারিটা না, ক্যারেক্টার হিসেবে কে কি রোল প্লে করতেছে উপন্যাসে, এইটা মাথার দিকে রাখতে হবে। যেমন আমরা একটা যদি কথা বলতে চাই, ধরেন আমরা এই মুহূর্তে একটা কথা বলতে চাই, ধরেন যে কোনো একটা উপন্যাস নিয়ে আমরা কথা বলি। ধরেন আমরা রবীন্দ্রনাথের একটা উপন্যাস নিয়ে কথা বলতে পারি। ধরেন সবচেয়ে পরিচিত উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথের এই কি বলে শেষের কবিতা। ধরেন শেষের কবিতাতে যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলো আসলে কি রোল প্লে করতেছে, এইভাবে করে আপনি গল্পটা মনে রাখবেন। গল্পের মধ্যে চরিত্র থাকতে হবে, এবং এই চরিত্রটার মধ্যে কে মেইন প্রটাগনিস্ট এবং কে অ্যাকচুয়ালি হচ্ছে খুবই গতিশীল চরিত্রকার, মানে পুরো উপন্যাস জুড়েই সে আছে এবং বিভিন্ন জায়গায় রোল প্লে করতেছে, এই জিনিসগুলো থাকতে হবে। এবং গুগল করবেন, উপন্যাসটাও যদি না থাকে, উপন্যাসটা বা ওই নাটকটা, ধরেন আপনি এরকম লিখলেন যে চোখের বালি উপন্যাসের, এইভাবেই গুগলে লিখে সার্চ দেবেন চোখের বালির উপন্যাসের বিখ্যাত ধরেন উক্তি বা লাইন, এরকম দেখবেন আপনি গুগলে কিছু আসবে, এর থেকে যেটা ভালো লাগে এরকম 2টা লাইন আপনি লিখে রাখবেন, এইটাও অডিওতে থাকবে। এবং এতে করে কি হবে, যদি এইরকম কখনো কোশ্চেন আসে আপনার রিটেনে গিয়ে, তাহলে তো আপনার কোড দিতে হবে। রিটেনের ভেতরে যদি ডাইরেক্ট উপন্যাসের একটা লাইন দিতে পারেন, একটা নাটক নিয়ে আসছে তার একটা লাইন দিতে পারেন, বা কোনো একজন সাহিত্যিক নিয়ে আসছে তার একটা লাইন তুলে ধরতে পারেন, এইগুলো হচ্ছে আপনার অন্য লেভেলের অলংকার আর কি লেখার। এতে লেখার প্যাটার্নই চেঞ্জ হয়ে যাবে, এবং এইটা ব্লু কালার দিয়ে লিখলে মানে রিডার খুবই খুশি হয়ে যাবে এক্সামিনার। এটা করার ট্রাই করবেন। অসংখ্য ধন্যবাদ। আবরার নাসিফ কি নাসিফ বলেন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার আমি অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি স্যার। বিসিএস এক্সাম সম্পর্কে স্যার আমার জ্ঞান খুবই সীমিত। তো আপনার যদি একটু সময় হয়, আমার অনুরোধ এটাই যে আমাকে কি আপনি এক্সামটা সম্পর্কে একটু ধারণা দিতে পারেন, যেমন এটার পোস্টগুলোতে নিয়োগ কিভাবে হয়, বা
একজন ইঞ্জিনিয়ারের জন্য কি কি পরীক্ষা দিতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা ওকে, খুবই সীমিত আপনাদের স্যার, সেই জন্য। ঠিক আছে, আমি এরকম আরো দু একজন আছে কিনা আমি গ্রুপে একটা পোস্ট দিবনে, ঠিক আছে, একবারে ধরেন প্রাইমারি যে আলোচনা বিসিএস নিয়ে এটা নিয়ে শুধু আপনাদের কয়েকজন নিয়ে একদিন আলোচনা করবো না, ঠিক আছে। আমি গ্রুপে মানে আপনাদের ক্লাসরুমে একদিন পোস্ট দিব না এবং একটা সেশনের বলবো না যে আজকে এটা আলোচনাই হবে শুধু এইটা নিয়ে। তো আপনি ওই দিন ওইটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, এবং এটা খুব তাড়াতাড়ি ওকে করবেন, স্যার। ঠিক আছে, এটা কোনো ওকে স্যার, কোনো চাপ নাই। তবে থ্যাংক ইউ। পড়ালেখা একটা খুবই ইম্পর্টেন্ট। শুনেন, সিজিপিএ কে বাজারে একটা প্রচলিত আছে, বিসিএস এর সিজিপিএ টিজিপিএ ইম্পর্টেন্ট না। সিজিপিএ আপনার একটা বড় হাইপ ক্রিয়েট করবে, বড় ভাব ক্রিয়েট করবে। তো সিজিপিএ কে কেন আপনি নেগলেক্ট করবেন? সো সবাই পড়ালেখার দিকে, যাদের শেষ হয় নাই রেজাল্টের দিকে খারাপ, মানে খুবই মনোযোগ রাখতে হবে, রেজাল্টের দিকে খুবই মনোযোগ রাখতে হবে, ঠিক আছে। ওকে, আজকের মতন আমরা আলোচনা শেষ করে দিই, আর নেক্সট আবার আমরা কথা বলবো, ঠিক আছে। নেক্সট বোধহয় আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন। ভাই আমি শরীফ আহমেদ, প্রথম থেকে হ্যান্ড রেজ করে রাখছিলাম কিন্তু কোনো ওকে, সাড়া পাচ্ছিলাম না সরি আপনার। সরি, হ্যাঁ বলেন শরীফ, বলেন বলেন শরীফ। ভাই আমার কোশ্চেন ছিল বলতে, আমি হচ্ছে ল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, মানে আমার এলএলবি কমপ্লিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। ওকে, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কোশ্চেন করেন। জি ভাই। ভাই আমি ল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো এই ক্ষেত্রে ভাই আপনার জিও পলিটিক্স ক্লাসগুলো আমার খুবই ভালো লেগেছিল, যার কারণে আপনার সাথে আমার পথ চলা। ওকে, তো এই ক্ষেত্রে ভাই মানে আর আমাদের জুডিশিয়ারিতে আপনার 400 মার্ক হচ্ছে জেনারেল, তো ওকে, যেই সাবজেক্টগুলো আপনি ফোকাস করেছিলেন সেগুলো আমার আছে, তাই আপনার সাথে ওকে। ক্লাস করা কি ভাই? তো এই ক্ষেত্রে আমার জন্য আপনার কি সাজেশন থাকতে পারে? আপনার জন্য সাজেশন থাকবে, আমি বলবো যে আপনি বিসিএস এবং জুডিশিয়ারি দুইটাই চালাবেন, ঠিক আছে। আমার এইটাই মনে হয় যে আমি জুডিশিয়ারি যারা বিজিএস পরীক্ষা দেয় এরা সবাই তো বিসিএস দেয় এবং সবারই ফার্স্ট চয়েস দেয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। এবং কম্পেয়ার করে দেখতে পারেন, আপনার আপনার হাতে তো অপশন আরও বেশি, মানে আমরা যারা বিসিএস প্রিপারেশন নেই, তো আপনার সাথে আরও একটা এক্সট্রা ধরেন আপনার, আপনি মাথায় রাখবেন এইরকম যে আপনার ক্যাডার সার্ভিসে আপনার প্রত্যেকটা বিসিএসে আপনার 100টা করে সিট বেশি, 100টা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো মোটামুটি তো প্রস্তুতি সেম, আপনি লর ওই জিনিসটা আলাদা করে পড়বেন, আপনি পুরা বিসিএসটাই পড়েন, পুরা বিসিএস এর দিকেই মাথা দেন। আর জুডিশিয়ারির যেগুলো একটু সিরিয়াসলি পড়েন। কত মার্কের মিল আছে ভাই আমাদের বিসিএস এর সাথে, ক্যালকুলেশন করেছেন? জি ভাই, নেট কত মার্কের প্রবলেমের মিল কারণে। আছে? হ্যালো হ্যাঁ, কত মার্কের মিল আছে রিটেনের 900-তে জুডিশিয়ারির সাথে? ভাই, আমাদের 400 মার্ক মিল আছে, আপনার বিসিএস এর 400, আর আমাদের জুডিশিয়ারিতে হচ্ছে আপনার 1000 মার্কের পরীক্ষা, 600 হচ্ছে আইন থেকে আসবে, আর 400 মার্ক ভাই জেনারেল থেকে আসে। হ্যাঁ রাইট রাইট। তো এই 400-র সাথে কিন্তু আপনাদের যে 400 সেটা বিসিএস এ মার্ক কত সেটার? বিসিএস এ ভাই ওইটার হচ্ছে আপনার ক্যালকুলেশন করা হয় নাই, তবে বাংলা, ইংলিশ, ম্যাথ আর ভাই আপনার এই বিজ্ঞান থেকে আসে কোশ্চেন। ওকে, তার মানে আপনার দেখেন আপনার তেমন কিছুই নাই, মানে এক্সট্রা নতুন কোনো তেমন জিনিসই নাই। তো সেটা কিন্তু আপনার 400 কিন্তু বিসিএস এর মার্ক আরও বেশি হবে হিসাব করলে। তো সেক্ষেত্রে বিসিএস প্রিপারেশনের তো আপনার আর বেশি কিছু থাকে না। তো আপনি এটা চেষ্টা করবেন পড়ার জন্য। আর আপনাদের সবার আজকে সবচেয়ে লাস্ট যে কথা বলে আমি আজকে আলোচনা শেষ করতে চাই, সবচেয়ে বড় আশার বাণী এইটা, সবচেয়ে বড় আশার বাণী হচ্ছে এই যে বাংলাদেশের একটা বড় বিপ্লব হলো, এই বিপ্লব হওয়ার পরে কোনো জায়গায় যদি আগের থেকেও দুর্নীতি থাকে, সেই দুর্নীতি জিরো হয়ে যাবে আমি বলবো না, বাট এই আন্দোলনের ফলে জিরো দুর্নীতিটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আর 2 নাম্বার হচ্ছে এই আন্দোলন, এবং আন্দোলনের কিছুদিন আগে প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে। সো এই 2-1টা জায়গায় কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন মোটামুটি একটু ইমেজ সংকটের মধ্যে পড়ছে। সেই জন্য আসন্ন বিসিএসগুলোতে স্বচ্ছতা থাকবে, অতীত বিসিএসগুলোর তুলনায় সর্বোচ্চ স্বচ্ছতা থাকবে। আর সর্বোচ্চ স্বচ্ছতা মানে হচ্ছে বিসিএস সহজ হয়ে যাবে ভাই, সহজ হয়ে যাবে মানে কোশ্চেন সহজ হয়ে যাবে তা না,
সহজ হয়ে যাবে মানে ক্যাডার হওয়া সহজ হয়ে যাবে। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় আশার বাণী। যত হতাশার মধ্যে আছেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় আশার বাণী। কোশ্চেন আউট নিয়ে কথাবার্তা হয়েছে মানে পরবর্তী যে বিসিএস আসবে এইখানে কোশ্চেন আউট নিয়ে পিএসসি 10 বার ভাববে। পিএসসির ইমেজ সংকটের কারণে পিএসসি এই জিনিস বারবার ভাববে এবং কোনো ধরনের বাহ্যিক সুপারিশ এই সমস্ত জিনিস কাজ করবে না। এই সমস্ত জিনিস যেহেতু কাজ করবে না, সে তো আগে যদি 550 রিটেনের মার্কে ক্যাডার হইতো, ওইটা এখন 520-এর দিকে চলে আসবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে দেখেন ক্যাডার হওয়া সহজ হয়ে যাবে ভাই। সো পড়ালেখা করেন। আমি বলবো যে প্রিলি টিকলে ক্যাডার হয়ে যাবেন ভাই। খালি পিলি টিকবেন, আর পিলি টিকার জন্য মুখস্থ করে এখন পিলি টিকা যায় না। একটা বড় একটা নিজের ক্ষেত্র তৈরি করতে হয়, এর উপর স্ট্র্যাটেজি সাজায় পরীক্ষা দিতে হয়। তো বিসিএস ভাই আগে যা ছিল তার চেয়ে অনেক সহজ হয়ে যাবে। এবং আমি খুবই ধরেন টেনশনে থাকলেও আমি খুবই পজিটিভ জিনিস দেখতেছি, আশার বাণী দেখতেছি যে কর্মক্ষেত্রের পরিবেশও ভালো হয়ে যাবে। ঠিক আছে, আপনার উপরে খুব জবরদস্তি এই টাইপের কোনো কিছু বা যদি নেগেটিভ কোনো কিছু থাকে সেইগুলা যদি থাকতো সেগুলাও কমে যাবে। চাকরির ক্ষেত্রে আপনার ধরেন জনবান্ধব সরকার যদি হয় তাহলে আপনিও জনগণের কাজ করবেন এবং জনগণের কাজ করতে ভালো লাগবে ভাই। জনগণের কাজ করতে খুবই ভালো লাগবে। এবং আপনার আশপাশে যদি আপনি দেখেন যে আমার আশপাশে ক্রাপ্টেড কোনো অফিসার নাই এবং সবাই কাজ নিয়ে কথাবার্তা বলতেছে, দিন শেষে খুবই অনেক কাজ করবেন, অনেক ব্যস্ত থাকবেন, বাট বাসায় আসার সময় আপনার আনন্দ লাগবে ভাই। মানুষের কাজ করে দিলে মানুষের মুখে না বলুক, মানুষ চেহারার এক্সপ্রেশন দিয়ে কিন্তু আপনাকে আসলে একটা দোয়া বা একটা থ্যাংক ইউ এই টাইপের জিনিস জানাবে। এই চেহারা দেখতে খুব ভালো লাগবে, তখন জীবন ভালো কাটবে, সব দিক দিয়েই পজিটিভ হবে। তো এই ক্ষেত্রে স্যার আপনারা আমার একটা প্রশ্ন ছিল। বলেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের যে রিটেন পরীক্ষাটা হবে সেই রিটেন পরীক্ষায় মুক্তিযুদ্ধের মানে যে প্রশ্নগুলি সেটাতে মানে কিছুই প্রেডিক্ট করা যাবে না। এটা পরীক্ষা যত কাছে আসবে তত এটা নিয়ে ধারণা বাড়বে, কথাবার্তা বাড়বে, তখন একটু করা যাবে, তখন আমি এগুলো নিয়ে কথা বলবো। এখন যদি কোনো কিছু কথা বলি এটা পুরো ধারণার উপর অন্ধকারে ঢিল ছোড়ার মতন হয়ে যাবে যে কি হবে। তবে আমার দৃষ্টিতে পুরা একবারে মিডিল অবস্থায় থেকে আপনি যদি কোনো দিকে বায়াসড না হন, একবারে মিডিল অবস্থায় থাকেন, বাংলাদেশকে দেখার ট্রাই করেন, সেই কোশ্চেনগুলাই আসলে এখন আসবে এবং এই সিলেবাসটা ছোট হয়ে যাবে। এই সিলেবাসটা ছোট হয়ে যাবে বলতে হচ্ছে এই সিলেবাস নিয়ে যা আসবে তা লেখা যাবে, বুঝতে পারছেন? যাই আসুক লেখা যাবে, প্রচুর লেখা যাবে। তো এটা নিয়ে চাপ খাওয়ার কিছু নাই যে আপনার অনেক নতুন পড়া বেড়ে গেল, এই বেড়ে গেল। এগুলো না মানুষ ফেসবুক স্ট্যাটাস দিতে খুব মজা পায় যে প্রফেসর ইউনুসকে নিয়ে এখন অনেক পড়ে ফেলতে হবে, গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক পড়ে ফেলতে হবে। গ্রামীণ ব্যাংক নিয়ে তো আগেও পড়তে হতো। এই যে আমাদের এনজিও নন রিটেনে গিয়ে আপনি দেখবেন যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সুশীল সমাজ একটা চ্যাপ্টার আছে, ওইখানে ব্র্যাক এনজিও নিয়ে আগেও পড়া হতো। ওইটুকু জানলেই আপনি যে কোশ্চেন আসবে এটা লিখতে পারবেন। সো এটা নিয়ে ভাই এত মাথা ঘামানোর কিছু নাই। আর বিসিএস এ যে মুক্তিযুদ্ধ নিয়ে যে কোশ্চেন আসতো আগের আপনি কতগুলা দেখবেন, শুধু এই যে বড় বড় প্ল্যান এইগুলো হয়তো বা বাদ হয়ে যাবে, মেগা প্রজেক্ট যে সমস্ত ছিল এইগুলা কোশ্চেন বাদ হয়ে যাবে, বাট নতুন স্ট্র্যাটেজি, নতুন ইয়েটিয়ে নিয়ে কোশ্চেন আসবে, এছাড়া কিছু না। মানে খুব একটা বেশি এদিক ওদিক হবে এটাতে আমি বিশ্বাসী না। তবে স্মার্ট বাংলাদেশ অথবা রূপকল্প 2041 এগুলিও কি মানে এগুলো বাদ যাবে না, এগুলো একবারে বাদ যাবে না, এগুলো তো আপনার পড়তেই হবে। ঠিক আছে, এটা তো একটা পরিকল্পনা মন্ত্রণালয় এগুলো ফেলে দিতে পারবে না, কেননা এগুলো তো প্রজেক্ট যেগুলো রানিং প্রজেক্ট কখনো বাদ হয়ে যায় না। ঠিক আছে, রানিং প্রজেক্ট কখনো বাদ হয়ে যায় না, কারণ প্রজেক্টে অলরেডি অনেক টাকা ইনভেস্ট হয়ে আছে এবং এইখানে বৈদেশিক অনেক স্টেক হোল্ডারগুলো আছে। সো প্রজেক্ট রানিং থাকবে। সরকার চেঞ্জ হলেও রাষ্ট্র তো চেঞ্জ হয় নাই। সো এইটা নিয়ে আপনারা এত হওয়ার দরকার নাই। বাট আগে ধরেন বেশি ইনক্লাইন্ড হয়ে থাকতো, সেটা হবে না, একটু সোজা অবস্থায় চলবে, এইটাই, এছাড়া কিছু না। সো এইটার জন্য যে প্রচুর দেখলাম আমি ফেসবুক গ্রুপে মানুষ অনেক এই রসালো কথা না শুনতে খুব ভালো লাগে তো, এবং মার্কেটে আবার এইগুলা খায় বেশি। আবার অনেকেই বলতেছে অমুক পিএসসির এই সমস্ত জিনিস পদত্যাগ হয়ে নতুন ইয়েটা আসবে। পিএসসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যদি তাদের আইনের মধ্যে থাকে পদত্যাগ হয়, তারা ওইভাবে পদত্যাগ করবে, পদত্যাগ করে নতুন মানুষ আসবে। এবং একটা সময় এখন মাথায় রাখবেন যে যদিও নতুন মানুষ আসে, তারা অবশ্যই জ্ঞানীগুণী মানুষ আসবে। ঠিক
ঠিক আছে, জ্ঞানীগুণী মানুষ। পিএসসিতে যারা আসবে এরা জ্ঞানীগুণী মানুষই আসবে, এবং যে নতুন মানুষ আসলে পিএসসির আবহাওয়া বা আরও ভালো হবে। ভালো হইলেই তো আপনাদের জন্য ভালো। তো এইটাকে নিয়ে এত উত্তেজিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমি মনে করি ভয় পাওয়ার কিছুই নাই। ভাইয়া আমাদের ক্যাডার চয়েস নিয়ে কি কোনো দিক নির্দেশনা দিবেন? শোনেন, ক্যাডার চয়েস দিয়ে আমি কোনটা বলবো যে কিরকম? এটা কারো কাছ থেকে শুনে এই সমস্ত ক্যাডার চয়েস দেওয়া উচিত না, ঠিক আছে? ক্যাডার চয়েস আরও পরে, এখন আপনি আরও দেখতে থাকেন এইটা। আর আমি বলবো যে যদি আপনি অ্যাডমিন ক্যাডার কি করে বা এই পররাষ্ট্র ক্যাডার কি করে, এটা যদি আপনি বারবার চিন্তা ভাবনা করেন, খোঁজ খবর নেওয়ার ট্রাই করেন, তখন আপনি ক্যাডার খান। বাজারে তো বিভিন্নভাবে ক্যাডার চয়েস সাজায়, পাওয়ার কেমন, টাকা পয়সা কেমন, এইরকমগুলা মানুষ অনেকেই প্রায়োরিটি দেয়। শোনেন, আমি যখন 43-এর ক্যাডার চয়েস দিয়েছিলাম, অ্যাডমিন দিয়েছিলাম 1 নম্বরে, পররাষ্ট্র আমার চয়েসেই ছিল না, কিন্তু 44তমতে আবার পররাষ্ট্র আমার ফার্স্ট চয়েস দেওয়া। আমি এই পড়তে এসে আমি বুঝতে পারছি যে পররাষ্ট্রের ওই ক্ষেত্রে গেলে আমি ভালো করব। ক্যারিয়ার কেমন এবং আপনার জন্য সেটা কেমন, এটা কিন্তু ভেবে দেখতে হবে, দেন আপনি একটা ক্যাডার চয়েস সাজাবেন। এটা একটু মাথায় রাখতে হবে। এবং কিছু কিছু ক্যাডার সার্ভিসে আপনার দেখবেন যে সামনের পোস্টগুলো সব ব্লক পোস্ট, সো প্রমোশনের অবস্থা খুব একটা ভালো না। একই পোস্টে সারা জীবন চাকরি করে যাওয়া কিন্তু একসময় হতাশ হয়ে যাবেন, দীর্ঘ বছর চাকরি করে হতাশ হয়ে যাবেন। সো যে ক্ষেত্রে আপনার রোল প্লে করার সুযোগ আছে এবং ইন কোর্স অফ টাইম আপনার অনেক কিছু শেখার আছে এবং ইন কোর্স অফ টাইম আপনার নির্দিষ্ট প্রমোশন হবে, আপনার ধাপে ধাপে আপনি সামনে আগাবেন, সেই সমস্ত ক্যাডারগুলোকে আপনি সামনে রাখবেন। এইভাবে আপনি ক্যাডার চয়েস দিবেন। আমি বলতেছি ভাই, অনেকেই যদি বলে যে এই ক্যাডারে অনেক পাওয়ার, অনেক টাকা পয়সা, এই সমস্ত জিনিস দিয়ে যদি ক্যাডার চয়েস দেন, একটা সময় ভাই খুব খারাপ লাগবে ভাই। একটা সময় অন্যের কথাই যদি দেন খুবই খারাপ লাগবে, বিলিভ ইট অর নট, খুবই খারাপ লাগবে তখন। সো এটা করবেন না, ঠিক আছে? আজকে আলোচনা শেষ ভাইয়া করি। এই জন্য হ্যাঁ বলেন। আসলে আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আমার অভিজ্ঞতা কোন থেকে ক্যাডারের আমি বলবো যে আপনার ফার্স্ট চয়েস পররাষ্ট্র দেওয়া উচিত। আমি যদি দিতাম নিউট্রাল অবস্থায়, আমি ফার্স্ট চয়েস দিতাম পররাষ্ট্র, 7 চয়েস দিতাম অ্যাডমিনিস্ট্রেশন, 3rd চয়েস দিতাম আমি হচ্ছে কাস্টমস, 3rd চয়েস দিতাম আমি অডিট, 4th চয়েস দিতাম আমি কাস্টমস, তারপরে দিতাম আমি ট্যাক্স, দেন আমি দিতাম হচ্ছে আমি বর্তমান পরিস্থিতিতে বা প্রথম অবস্থা থেকে আমি পুলিশ চয়েসে রাখতাম না, কিন্তু আমি চয়েসে আনসার রাখতাম, কোঅপারেটিভ রাখতাম, এরপর এইভাবে করে আমি সামনে আগাতাম। আর যদি টেকনিক্যাল ক্যাডার চলে আসে, আপনার যদি টেকনিক্যাল ক্যাডার থাকে, তাহলে আপনি সুযোগ বুঝে সেইখানে টেকনিক্যাল ক্যাডার দিবেন। এরকম মানে প্রথম দিককার আমি এইভাবে সাজাতাম এখন। কিন্তু আমার এই কথা থেকে আপনি অন্ধভাবে ফলো করবেন ব্যাপারটা তা না। অনেকে আছে কাস্টমস ফার্স্ট চয়েস দেয়, অনেকে আছে অডিট ফার্স্ট চয়েস দেয়, অনেকে আছে পুলিশ ফার্স্ট চয়েস দেয়। এটা তার ব্যাপারের উপর ডিপেন্ড করে, সে জিনিসটাকে কিভাবে দেখে, তার মানসিকতা কেমন, আপনি কোন রোল প্লে করতে ভালো ফিল করবেন, ঠিক আছে? যেমন আমি ধরেন অস্ত্র বন্দুক নিয়ে আমি চাকরি করতে আমি আসলে আগ্রহী না। সো দ্যাটস ওয়াই আমি পুলিশকে আমি খুবই দেখতে ভালো লাগে, এবং তারা যে রোল প্লে করে এটাও বাংলাদেশের আইন শৃঙ্খলার জন্য যখন রোল প্লে করে খুবই এটা দেখতে ভালো লাগে। কিন্তু ধরেন নিজে একটা অস্ত্র নিয়ে থাকবো বা আমার পাশে একটা অস্ত্রধারী বডিগার্ড থাকবে, এটাতে আমি ভাই আগ্রহী না। দ্যাটস ওয়াই আমি পুলিশকে কখনোই সামনের দিকে চয়েসেই দিব না। কিন্তু পররাষ্ট্র ক্যাডারের একটা চমৎকার লাইফস্টাইল আছে, অনেক কিছু শেখার আছে। সো পররাষ্ট্র ক্যাডার আমি ফার্স্ট চয়েসের দিকে দিব। আর বাংলাদেশের একবারে রুট লেভেলের মানুষের কাছে যদি কাজ করতে চান, অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর কাজ করার সুযোগ আছে। ধরেন আপনার ভোলায় পোস্টিং হইল, সেই ভোলা শহরে একটা ধরেন ঘূর্ণিঝড় হইছে, সরকার ধরেন 1200 লোকে ত্রাণ দিবে, সেই লিস্ট করতে হবে, এবং এই লিস্টে যারা যারা পড়ছে তাদের একটা আপনি খোঁজ খবর নেওয়ার জন্য এমন হতে পারে যে ভাই মানে হাঁটু পর্যন্ত আপনি আপনার প্যান্ট উঠায়ে কাদা টাদার ভেতর দিয়ে, রাস্তাঘাট নাই, তার ভেতর দিয়ে তার বাড়িতে গিয়ে আপনি উপস্থিত হলেন, সাথে 2টা আনসার বা 2টা পুলিশ সদস্য নিয়ে সেইখানে উপস্থিত হয়ে তার খোঁজ খবর নিলেন আপনি। সো এই একজনের বাড়ি আপনি যখন এরকম যাবেন না, যে এইটা হচ্ছে মানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আর কি,
এইটাতে আপনি যদি তার ওইখানে যান, যাওয়ার পরে ওই গরিব মানুষটা যে ভাই আপনার বাড়িতে একটা ধরেন অ্যাডমিনিস্ট্রেশন বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট আসছে, তো এই জিনিসটা যখন তারা আপনার চোখের সামনে বা তাদের চেহারা এক্সপ্রেশনে আপনাকে দেখাবে না, খুবই ইয়ে লাগবে আপনার। আপনি যখন অ্যাসিল্যান্ড হবেন, ধরেন একজন খুবই লেখাপড়া জানে না, তার একটা জমি আছে এবং তার ধরেন সেই জমিটা নিয়ে সে নাম জারি করতে পারতেছে না, কাগজপত্র কিছুই বোঝে না, সে আপনার কাছে আইছে, আপনিই তার কাগজপত্র গুছায় এই সমস্ত ইয়ে করে আপনি তার এই কাজটা করে দিছেন, আইনের মধ্য থেকে যা যা করা যায় এগুলো আপনি করে দিছেন। এরা আপনাকে খুবই মানসিক দিক দিয়ে দোয়া করবে, ঠিক আছে? এই সমস্ত জিনিস ভাই অনেক ভালো লাগবে চাকরি জীবনে। আপনি অনেকেই দেখেন যে অনেকেই ক্যাডার সার্ভিসের প্রতি বিরক্ত হয়, আবার কিছু জায়গায় আপনি দেখবেন এসিল্যান্ডকে পোস্টিং করায় দিয়েছে, আরেক জায়গায় দেখে ওই এলাকার মানুষ এসে এসিল্যান্ডের অফিস ইয়ে করছে যে তাকে পোস্টিং করা যাবে না, সেই এলাকায় থাকতে হবে, আমাদের কাজগুলা তার এখনো শেষ হয় নাই, সে আমাদের কাজগুলা করে দিবে। ধরেন লোকাল মানুষ আপনাকে আপনার জায়গা রাখার জন্য, সাধারণ মানুষ আপনার অফিসের সামনে এসে তারা আন্দোলন করতেছে যে আমাদের স্যারকে এখানে রেখে দিতে হবে। তো এইগুলো একটু অন্যরকম ব্যাপার স্যাপার। বা এলাকায় ধরেন দুইটা গ্রুপের মধ্যে ডিসপিউট হয়েছে, সেই ডিসপিউট মিটিগেট করার জন্য ধরেন ডিসির প্রতিনিধি হিসেবে ডিসি স্যারের অর্ডারে আপনি গেছেন, গিয়ে তাদের কথাবার্তা শুনলে আপনি দুইটা গ্রুপকে মিলমিশ করায় দিলেন। এই যে এই সমস্ত রোল প্লে করতে ভাই ভালো লাগবে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস ব্যাপার হচ্ছে, আপনি যে জীবনে প্রচুর টাকা পয়সা ইনকাম করে ফেলবেন এইটা আপনার কোনোদিনও হবে না। তবে আপনি জীবনে শিক্ষার ক্ষেত্রে প্রচুর সুযোগ পাবেন, মানে সরকার আপনাকে পরবর্তীতে হায়ার এডুকেশন অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আপনি পিএইচডি নিয়ে দেশে আসতে পারবেন, এবং পিএইচডি নিয়ে আবার দেশে আসার পরে ধরেন আপনি তো তখন জ্ঞানীগুণী লেভেলের, আপনার একটা কথাকে রাষ্ট্র খুব মূল্যায়ন করবে। আবার যদি আপনি অডিটে যান, তাহলে অডিটে গেলে একটা বিষয় আছে, অডিট কিন্তু সবার কাছে তার কাজ, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, যে কোনো জায়গায় বলেন, সে গিয়ে অডিট করবে সারা বছরের অর্থনৈতিক ট্রান্সপারেন্সি কেমন সেইগুলা দেখবে আর কি। সো সেই সমস্ত বিষয় আপনি যদি চিন্তা করেন, সেই সমস্ত বিষয় চিন্তা করলে আপনি এই চিন্তা করার পরে আপনি আসলে ক্যাডার সার্ভিসটা দিবেন। আবার অনেকের এক একজনের মেন্টালিটি আলাদা, ধরেন সুযোগ সুবিধা কোনটাই বেশি এইটার উপর বেস করে সে চিন্তা করবে যে কোন ক্যাডার চয়েসটাকে সামনে দিব। তো আপনি একান্ত ব্যক্তিগতভাবে আপনি এটা করবেন আর কি, আমি এটাই বলবো আর কি। ভাইয়া, করাপশন কমানোর জন্য সবচেয়ে ভালো কোনটা? করাপশন কমানোর জন্য সব জায়গায় ভালো, সব জায়গায়। আপনি যদি করাপশন না করেন, কেউ আপনাকে জোর করে করাপ্ট করাতে পারবে না ভাই। এবং ভাই সততার মূল্য একটা অন্য লেভেলের মূল্য। এবং কিছু মানুষের আমি বক্তৃতা শুনছি, ধরেন কিছু মানুষের যে অফিসার আসলে করাপ্টেড না, তার কথা বলার যে টোন, তার শক্তি, তার যে মানে তার সততার শক্তি একটু অন্যরকম শক্তি, সে কাউরে ভয় পায় না, ঠিক আছে? কেননা তার কোনো ক্লেম নাই, ফাঁসায়া দিতে পারবে না কেউ তাকে। সব জায়গায় আপনি এটা পারবেন, সব জায়গায়। কারণ আমি একজন ডেপুটি সেক্রেটারির গল্প আপনাকে বলি। সে হচ্ছে আমাদের এলাকাতে তার বাড়ি, এলাকায় বাড়ি বলতে হচ্ছে সে আমাদের পাশের জেলায় বাড়ি, বাট তার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের এলাকায়, এবং আমাদের সাথে পরিচয় ছিল তার। তো সে আমার বড় ভাইয়ের কাছে একদিন আসছে, আমার বড় ভাই হচ্ছে নাক কান গলার ডাক্তার। তো নাক কান গলা নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে, তো ভাইয়াকে বোধহয় সে ফোন দিছে, পরে ভাইয়া বলছে যে ঠিক আছে আপনি হাসপাতালে আসেন, হাসপাতালে এসে ওটা দেখে ট্রিটমেন্টটা করে দিবে আর কি। সে গিয়ে একজন ডেপুটি সেক্রেটারি, সে গিয়ে নাকি হাসপাতালে তার রুমের বাইরে বসে আছে, কেননা আরও পেশেন্ট আছে, তো তারা যেহেতু দেখতেছে, সে পাশে বসে আছে। এই পেশেন্টগুলা যখন শেষ হয়েছে তখন এসে সে ঢুকছে। তো ঢুকে ভাইয়া দাঁড়ায় তাকে সালাম দিছে, বলছে যে আপনি আসছেন, আমাকে একটা ফোন করবেন না? ভাইয়া এরকম বলছে আমি অনেকক্ষণই আসছি, বাইরে পেশেন্ট ছিল, ওয়েট করতেছিলাম। এটা হচ্ছে একজন ধরেন ডেপুটি সেক্রেটারি, সে এসে দেখছে যে তার পেশেন্ট আসছে দেখে সে তাদের আগে সিরিয়াল আগে ঢুকবে দেখে সে ওয়েট করতেছে যে সে সিরিয়াল মেনটেন করে যাবে। আবার আপনি এমনও পাবেন যে ধরেন ডাক্তারকে বাসায় ডাকবে যে আপনি আপনার অস্ত্রপাতি নিয়ে বা আপনার ট্রিটমেন্টের জিনিসপত্র নিয়ে বাসায় এসে আমাকে দেখে যান। তো একই পোস্ট, একই জিনিস, সব কিছু এক, দুইটা মানুষ আলাদার কারণে দুইটা জিনিস দুইভাবে ডিল হচ্ছে। সো এই ক্যাডার মানেই আপনাকে দুর্নীতি করতে হবে, বিষয়টা এরকম না, ঠিক আছে? দুর্নীতি
কখনোই কোনো চাকরির পোস্টের জন্য মানুষ দুর্নীতি করে না। দুর্নীতি হচ্ছে তার ব্যক্তিগত মূল্যবোধের কারণে সে দুর্নীতি করে, ঠিক আছে? ব্যক্তিগত মূল্যবোধের জন্য সে দুর্নীতি করে, এটাই, এছাড়া কোনো কিছুই না। তবে আবার ওই যে আপনি ক্যাডার ট্যাডার হবেন, ক্যাডার হওয়ার পরে ধরেন প্রচুর বিয়ে শাদীর প্রিপারেশন প্রস্তাব আসবে এবং আপনি ওইরকম একটা বিয়ে করে ফেলবেন। ধরেন ছেলেরা একটা মেয়েকে বিয়ে করবেন, তো আপনার ওই মেয়ে আপনাকে বিয়েই করবে হচ্ছে আপনার ভবিষ্যৎকে সে দেখে শুনে ভবিষ্যৎকে দেখবে যে আরে ভবিষ্যৎ তো খুবই চড়া উজ্জ্বল। কিন্তু আপনি যদি ওই মেন্টালিটির না হন, তাহলে শুরুতেই আগে বলে করে নিতে হবে যে ভাই আমার বেতন কিন্তু এত এবং আমাকে দিয়ে এইগুলা হবে না, এটা ডাইরেক্ট বলে নিতে হবে। তা না হলে তো পারিবারিক চাপেও অনেকে দুর্নীতি করে, ঠিক আছে? একটা কালচার আছে, যে কালচারে ধরেন এই অন্যান্য অফিসারের ওয়াইফের সাথে আপনার ওয়াইফও তো গল্প টল্প করবে, তখন অন্য অফিসারের ওয়াইফ ধরেন এসে দেখাইলো যে একটা ডায়মন্ডের নেকলেস কিনছে এত দাম, এই সেই, তখন কিন্তু আপনার ওয়াইফ যদি স্ট্রং মেন্টালিটির মানুষ না হয়, সে বাসায় এসে আপনাকে বলবে যে আমার ডায়মন্ডের নেকলেসটা কোথায়, ঠিক আছে? এটা নিয়ে আপনি ইয়ে হয়ে যাবেন। সো এইগুলো আসলে ব্যক্তিগত মূল্যবোধ, এটা নিয়ে প্রত্যেকটা ক্যাডার সার্ভিসই খুবই চমৎকার, আপনি সেই জায়গায় গিয়ে ভালো রোল প্লে করতে পারবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।